আচ্ছা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আমি মোস্তাফিজুর, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমরা একটি মজার বিষয় আলোচনা করব। শুধু মজার না, কাজের বিষয়েও আলোচনা করব। কাজের বিষয়টা হচ্ছে বেসিক্যালি আমরা যারা অনলাইনে বিজনেস করি, অনলাইনে যাদের পেজ আছে কিংবা যারা অনলাইনের মাধ্যমে কিছু না কিছু করতে চাইছেন, কিংবা ধরে নেন অনলাইনে না, আপনি কিছু করতে চাচ্ছেন, যে যে কাজের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে চান, ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতে চান, সেই মেথডগুলো নিয়ে আজকে একদম খোলাখুলি কথা বলবো। যে বিষয়গুলো বেসিক্যালি আপনি হয়তোবা মানে পুরোপুরি বিষয় একটা ক্লাসে শিখেননি, সেই বিষয়টা আজকে আমরা 1 ঘন্টার ক্লাসে শেখার চেষ্টা করব। আমরা ধরে নিলাম যে এখানে কিছু যারা শিক্ষার্থী আছে, লার্নার আছে, তারা কেউ স্টুডেন্ট আছেন, কেউ বিজনেস করছেন, কেউ আবার ফাইন করছেন যে কোন ওয়েতে আপনি ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভেতরে আছে। আপনি একটু খেয়াল করে দেখুন যে যে জায়গাতে ভিড় বেশি সেই জায়গাতে বেচা বিক্রি হয়। যেমন মাছের বাজার দেখুন, অনেক চিল্লাচিল্লি, অনেক মানুষ গ্যাদার করে, ওখানে কিন্তু একটু বার্গেনিং করে এটা সেটা করে কিন্তু বিক্রি হয়। আবার একটা হাটে গেছেন, বাজারে গেছেন, দেখবেন একটা গোল হয়ে যখন দেখতেছেন তখন দেখবেন ওখানে কোনো একটা হকার কোনো না কোনো কিছু বিক্রি করছে। তার মানে ভিড়ের জায়গাগুলোতে সেল হওয়ার প্রবণতা বাড়ে। এটা সহজ এবং সিম্পল মেথড। এখন যদি আমরা ভাবি যে এখন ফিজিক্যাল ভিড়ের থেকে অনলাইন ভিড়টা এখন বেশি, কেউ সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকে, কেউ সারাদিন ফেসবুক নিয়ে, কেউ হয়তো বা সারাদিন ভিডিও রিলস দেখতেছে ইউটিউবে, এরকম হচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম মানুষ যারা এখন প্রযুক্তির জামানায় বাস করি, তারা ফিজিক্যালি কোথাও না বের হয়ে অনলাইনেই থাকছি। আর সেই অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে সব থেকে বেশি থাকা হয় ফেসবুকে। ফেসবুকে অনেকে স্ক্রল করছেন, মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন, কিংবা কে কি ছাড়লো, কখন কি করলো, কোন ভিডিওটা আসলো, এগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করি। তো এখন এই জিনিসগুলো যখন আমরা ফেসবুকে দেখি, তখন ওখানে কিন্তু নিশ্চয়ই আমাদের অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে কিন্তু আমার বেশ কিছু ডাটা থাকে, তথ্য দিয়ে রাখি আমি। আমার বাড়ি কোথায়, আমার মোবাইল নাম্বার কি, আমি কি করি, আমি কোথায় যাই, এই সমস্ত তথ্যগুলো কিন্তু ফেসবুক প্রথমেই আপনার কাছ থেকে পারমিশন নিয়ে নেয় যে এই ডাটাগুলো আমি স্টোর করব। তার মানে এক কথায় ফেসবুক আপনি ফ্রিতে ব্যবহার করছেন না, ফেসবুক আপনার মাধ্যমে বিজনেস করছে। কিভাবে বিজনেস করছে, কি উপায়ে বিজনেস করছে? সেটা হলো যে আপনি মূলত ফেসবুকে যে ডাটাগুলো দিচ্ছেন, সেই ডাটাগুলো ফেসবুক আরেকজনকে বিক্রি করছে। কীরকম? ধরুন আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আমি চাচ্ছি যে পোশাক আশাক যারা অনলাইনে কেনে তাদের কাছে আমি একটা নতুন অফার দিব। তো ফেসবুককে যদি আমি টাকা দেই, তাহলে ফেসবুকের কাছে যে ডাটা ভান্ডার আছে সেখান থেকে পোশাক আশাক নিয়ে যারা সচেতন, অনলাইনে পোশাক আশাক এর আগে কিনছে, বন্ধুদের মধ্যে কেউ কেউ মেসেজ টেসেজ দেয় যে তোর এই নতুন পোশাকটা কোথায় থেকে কিনলি, কিংবা কোথাও কোনো একটা শপিং মলে গিয়ে পোশাকের ছবি দিচ্ছে, এরকম টাইপের মানুষগুলোর ডাটাগুলো সে ফেসবুক তার নিজস্ব যে ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে আলাদা করে রাখে, এবং আলাদা করে ওই লোকটাকে তখন বলে যে ঠিক আছে, আমার কাছে গার্মেন্টস রিলেটেড যারা ফ্যাশন সচেতন তাদের ডাটা আলাদা করা আছে, তুমি চাইলে এদেরকে তোমার বিজ্ঞাপন দেখাতে পারো। এর বিনিময়ে আমি প্রত্যেক ডলারে আমি এতজন মানুষকে তোমার এই বিজ্ঞাপন দেখাবো, এবং এতজন মানুষ দেখে তোমার তখন হচ্ছে তোমার লাভটা হবে আর কি। কিন্তু ফেসবুক কখনো বলে না যে তোমার সেল নিয়ে এসে দিব আমি তোমাকে, আমি হচ্ছে মানে ব্যাপারটা হলো এরকম যে তুমি আমাকে টাকা দিবা তোমার সেল হবে। ফেসবুক এটা কখনোই বলে না। ফেসবুক বলে এস্টিমেটেড মানুষের সংখ্যা কত, তুমি যে আমাকে 1 লাখ টাকা দিবা, এই 1 লাখ টাকার বিনিময়ে আমি কতজন মানুষের কাছে তোমার এই ডাটাটা পৌঁছাই দিব, অফারটা পৌঁছাবো, কিংবা তুমি যা দিচ্ছ সেটা ভিডিও হতে পারে, সেটা ছবি হতে পারে, সেটা তোমার পৌঁছাই দিব কতজনকে, এইটা এস্টিমেটেড তাও বলে, অ্যাকুরেট বলে না। কারো কারো ক্ষেত্রে $1 1,000 মানুষের কাছেও চলে যায়, 2,000 মানুষের কাছেও চলে যায়। আবার কারো কারো ক্ষেত্রে $1 মাত্র কয়েকজন মানুষের কাছে পৌঁছায়। তো এই পুরো মেথডটা কেন এরকম হয় যে কারো অল্প টাকায় অনেক সেল হচ্ছে আর কারো সেল হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ক্লাসে আমরা ক্লিয়ার হয়ে যাব। তাই আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো বিষয়টা অবজার্ভ করবেন এবং নোট ডাউন করবেন, যেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন শেষের দিকে। তো চলুন আমরা ফেসবুক বুস্টিং এর আগে কিছু পয়েন্ট জেনে নেই, যে পয়েন্টটা আমাদের পুরো ক্লাসে আমাদের লাগবে কাছে। প্রথম পয়েন্ট হচ্ছে, আমি যদি একটু স্লাইডে একটু দেখাই, প্রথম পয়েন্ট হচ্ছে লক্ষ্যবস্তু নির্ধারণ। এটা খুবই জরুরি দরকার। আপনি কার উদ্দেশ্যে আপনি কোনো কিছু প্রচার করতে চাচ্ছেন, কাদের জন্য করতে চাচ্ছেন, কি প্রচার করতে চাচ্ছেন, এটা খুবই জরুরি যে লক্ষ্যবস্তু আপনাকে নির্ধারণ করতেই হবে। তা না হলে শুধু শুধু টাকা খরচ করা হবে আর কি। তারপরে হচ্ছে অ্যাড কপি। আপনি যে ধরেন আপনি মাইকিং করতে চাচ্ছেন,
কালকে একটা বড় মহিষ জবাই হবে, সেই মহিষের কসাই হচ্ছে আপনি। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, কালকে সকালবেলা মাইকিং করে দিবেন কিংবা রাত্রে মাইকিং করবেন যেন সকালবেলা মহিষ জবাই হবে, আপনারা গোস্ত যারা কিনেন তারা আসেন আমার কাছে। তো এখন প্রথম হচ্ছে লক্ষ্যবস্তু নির্ধারণ, যে গোস্ত ক্রেতা যারা আছে তাদেরকে আপনি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছেন। অ্যাড কপি মানে হচ্ছে যে মাইকিংয়ে কি হবে অ্যাকচুয়ালি, যে আপনি বলবেন কি। আপনি যদি এখন বলেন হই হই কাণ্ড, রই রই ব্যাপার, যাত্রাপালা হবে কালকে সকালে, এটা বললে তো মানুষ বুঝবে না। আপনাকে বলতে হবে মাংস ক্রেতাদের জন্য সুখবর, আগামীকাল একটা বিশাল মহিষ জবাই করা হবে, এই টাইপের কথাগুলো আপনি হয়তোবা বলবেন। তার মানে এই যে কথাগুলো সাজাই বলতেছেন কিংবা স্পেসিফিকভাবে আপনি নির্ধারণ করছেন যে কি বলবেন কিংবা কি দেখাবেন, কি লিখে দিবেন, কি ভিডিও হবে, এই জিনিসটাকে আমরা বলছি অ্যাড কপি। ওকে, তারপরে আমরা কি লাগবে, ভিজুয়াল। অ্যাড কপি তো ঠিক আছে, অ্যাড কপিটা বেসিক্যালি টেক্সটকে বোঝায়, যে ঠিক আছে লেখাগুলো কী রকম হবে, সাজানোর যে ব্যাপারটা। এরপর আসেন যে ওই লেখার সাথে কিংবা যে আইডিয়াটা আপনি বের করলেন সেই আইডিয়ার সাথে ভিজুয়াল কি হবে, দেখবে কি মানুষ, সেটা কি ছবি দেখবে, সেটা কি ভিডিও দেখবে, এটাও কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। কেউ কেউ দেখেন বুস্টিংয়ে কিন্তু ছবি ব্যানার ব্যবহার করে, একটা ব্যানার সেখানে সুন্দর করে লেখা আছে যে 100টা বই 100 টাকা, পিডিএফ বই আমার কাছে আছে, 100টা বইয়ের দাম মাত্র 100 টাকা, এই বইয়ের মধ্যে এই এই বইগুলো আছে, এটা ব্যানারে সুন্দর করে লেখা আছে, সেটা দেখে মানুষ পারচেস করছে। তাহলে ভিজুয়াল কি হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ যে আপনি কি ধরনের জিনিস দেখাবেন মানুষকে, রাইট। তারপরে কি আছে, বাজেট। ম্যাক্সিমাম মানুষের একটা ভুল ধারণা আছে যে $5, $10, $1 করে আমি বাজেট দিব, প্রতিদিন দেখাবো, 30 দিনে $30 খরচ করব। এই ধারণাগুলো আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে। আমরা যেহেতু আলোচনা করব সেই ক্ষেত্রে বাজেট নির্ধারণ করতে হবে আপনাকে, যে আমি যে লক্ষ্যবস্তু নির্ধারণ করলাম যাদের উদ্দেশ্যে বিজ্ঞাপন দিব, সেই বিজ্ঞাপনের আইডিয়াটা জেনারেট করলাম অ্যাড কপির মাধ্যমে, তারপর আমি কি দেখাবো সেটাও আমি সুন্দর করে তৈরি করলাম। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো বাজেটটা কেমন হতে হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন বাজেট দিবেন মানে যত যত চিনি তত মিষ্টি, ব্যাপারটা হয় না যে যত গুড় দিবেন তত মিষ্টি হবে, ব্যাপারটা এরকম আর কি। তো বাজেটটা দেওয়ার জন্য তো আপনাকে একটা প্রিপারেশন লাগবে, যে আসলে টাকা থাকলেই যে শুধু বাজেট দিয়ে সবাই কোটিপতি হয়ে যাবে, তাহলে তো সবাই কোটি কোটি টাকা ফেসবুকের পিছনে খরচ করে তারা কোটিপতি হয়ে যেত। যদিও হচ্ছে, এটা আপনি জানেন না যে ফেসবুকের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি টাকা ইনকামও হচ্ছে। তা না হলে ফেসবুক একটা জায়ান্ট কিংবা ইউনিকর্ন কোম্পানি হতো না। ফেসবুকের মতো একটা সাধারণ মার্ক জাকারবার্গ আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কনিষ্ঠতম ধনীদের ভিতর একজন হতেন না। তাই অবশ্যই সেখানে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট হচ্ছে এবং সেখান থেকে বেনিফিটও হচ্ছে। তাই আমরা বিষয়টাও বোঝার চেষ্টা করব গভীরভাবে। তারপরে কি লাগবে, ম্যাট্রিক্স ট্র্যাকিং লাগবে। কথাটা একটু কঠিনভাবে লিখেছি। ম্যাট্রিক্স ট্র্যাকিং মানে এই যে আপনি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছেন, অ্যাড কপি রেডি করছেন মানে আইডিয়া জেনারেট করছেন, তারপর ভিজুয়ালি আপনি দেখানোর চেষ্টা করেছেন যে এটা কীরকম হবে, বাজেটও দিয়েছেন, এবার আপনি ট্র্যাকিং করতে পারেন না। ম্যাক্সিমাম মানুষের প্রবলেম এটা, যে আপনি বুস্ট করেছেন, বুস্ট করার পর আপনি ট্র্যাক করতে পারছেন না। ট্র্যাকিং জিনিসটা কি, সেটা হলো যে আমি যে বুস্ট করলাম ফেসবুক কি কি অ্যালগরিদমে কিংবা কোন কোন ফর্মুলা দিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কি কারণে আমার কাছে বেশি মেসেজ আসছে, আবার কি কারণে আমার কাছে কম মেসেজ আসছে, কি কারণে আমার যে রিচ হওয়ার যে ব্যাপারটা, যে আমার চিন্তা ছিল $10 আমি 10,000 মানুষের কাছে যাব, সেটা মাত্র 3,000 দেখছে, কেন এত কম মানুষ দেখলো এবং কোন কোন কারণে আমার পুরো যে অ্যাড ক্যাম্পেইনটা, যে আমার টাকা বিনিয়োগটা করলাম, এটার অবস্থাটা কি, এই জিনিসটাকে ট্র্যাকিং করাটাকেই আমরা বলছি ম্যাট্রিক্স ট্র্যাকিং। এই ব্যাপারটাও আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে আলোচনা করব। তাই ধৈর্য সহকারে আজকের পুরো ক্লাসটা জানবেন, বুঝবেন। আশা করছি আপনারা এই ব্যাপারটাতে উপকৃত হবেন। তারপরে কি আছে, এবি টেস্টিং। এবি টেস্টিংটা সবার কাছেই হয়তো শুনেছেন, বাট আমি আপনাকে বলছি এবি টেস্টিং মানে হচ্ছে আফটার বিফোর টেস্টিং। অ্যাড যে দিলাম, আমি বিজ্ঞাপন যে দিলাম, তার আগে কেমন ছিল, বিজ্ঞাপন দেওয়ার পর কেমন হলো। তার মানে আমি যে 100টা মেসেজ পেয়েছি বলে আমি বগল বাজাইতেছি, ও ও আমি 100টা মেসেজ পাইছি, এটাই কি আসলে আমার চাওয়া ছিল, না আগে মেসেজ না পাওয়ার পরেও আমার সেল হচ্ছিল কিন্তু মেসেজ পাওয়ার পরেও সেল হচ্ছে না। ব্যাপারটা এরকম যে যে আপনি টাকা খরচ করছেন, অবশ্যই আপনার পোস্টটা ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছালো, কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য কি আপনি পূরণ করতে পারলেন, আপনি যেরকম ভাবে ভেবেছিলেন সেটা কি আসলে সেই ভাবনাটা কি পূরণ হলো, এই জিনিসটা কিন্তু এবি টেস্টিং করা ছাড়া পসিবল না। মানে আগে কি ছিল পরে কি হলো, এই এবি টেস্টিংটাকে আমরা বলছি আফটার বিফোর টেস্টিং। এটা নিয়েও আমরা আলোচনা করব। তারপরে ফাইনালি বলছি আমরা রিমার্কেটিং। ওকে, আপনি একটু খেয়াল করে দেখেন
রাস্তার ধারে চটপটিওয়ালা লাইট জ্বালায় চটপটে বিক্রি করে। আপনি প্রতিদিন রাত 8টার সময় ঘরে ফিরেন, আপনার প্রতিদিন চটপটি খেতে ইচ্ছা করবে না, ইচ্ছা করলেও হয়তো বা ওই দিন আপনি ওই চটপটিওয়ালার কাছে থামবেন না। বাট একই জায়গায় একইভাবে যদি ওই চটপটিওয়ালা বসে, তাহলে 7 দিনের মধ্যে একদিন অন্ততপক্ষে আপনি বসবেন যে ঠিক আছে আজকে একটু চটপটি খেয়েই যাই। এই যে একটা মাইন্ড ম্যানুপুলেট হলো বারবার দেখার কারণে, এই জিনিসটাকেই আমরা বলছি রিমার্কেটিং। রিমার্কেটিং কি জিনিস? আপনি যে বিজ্ঞাপন দিয়েছেন সেই বিজ্ঞাপনটা কি আসলে একজন একবার দেখেই কি কেনার সিদ্ধান্ত নিয়ে নিবে? ব্যাপারটা এরকম না। হয়তো এমন হয়েছে যে আপনি $10 3 দিনে বুস্ট করছেন, সবাই একবার করে দেখেছে, কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে আগ্রহ ছিল কিন্তু কেনে নাই। কিছু কিছু মানুষের ভিতরে আগ্রহ থাকার পরেও কেনে নাই। আপনি তাদেরকে আবার ওই বিজ্ঞাপনটা দেখাচ্ছেন, বারবার তার কাছে যাচ্ছেন যে ভাই আপনার কি লাগতো। এমনও অনেক একটু যারা টেকনিক্যালি এক্সপার্ট কিংবা যারা একটু দেখবেন যারা অনলাইনে বিজনেস করে কিংবা বিভিন্ন পেজে যখন আপনি গুতা দেন, কেউ কেউ আছে জীবনে একবার আপনাকে রিপ্লাই করে আর জীবনে আপনাকে কোনো মেসেজ দিবে না। আবার কেউ কেউ আছে বলে স্যার নিতে চাইছিলেন নিবেন, মানে ব্যাপারটা দিয়ে আবার রিভিশন দেয়, প্রতিদিন হলেও একবার করে মেসেজ দেয় কিংবা সপ্তাহে একবার স্মরণ করে যে স্যার অমুক দিন আপনি আগ্রহ প্রকাশ করছিলেন, আপনি কি আজকে নিবেন স্যার, কিংবা আমাদের কিন্তু আবার নতুন একটা অফার আসছে, এটাও আপনি চাইলে দেখতে পারেন। এই যে আপনি রিমার্কেটিং করতেছেন সেটা কিভাবে ম্যানুয়ালি করতেছেন। আবার কেউ কেউ তো আল্লাহর ওয়াস্তে এটাও করে না, মানে আপনার হয়তোবা ইনবক্সে 1000 জন মেসেজ এর আগে দিয়েছে, বাট আপনি একবারও তার খোঁজ খবর নেওয়ার জন্য মেসেজ করেননি, ওই প্রথমেই জাস্ট প্রাইস টাইস দিয়েছেন, তারপরে আর ওই লোক দাম শুনে ভয় পেয়ে চলে গেছে, আর সেও মেসেজ করে নাই, আপনিও মেসেজ করেন নাই। আল্লাহু আকবার। এই জিনিসটা অনেকেই আল্লাহু আকবার দিয়ে থাকে। এখন কথা হলো যে আপনি যদি রিমার্কেটিং টেকনিক্যালি করতে পারেন সহজে, এবং সেটা যদি টাকা দিয়ে অটোমেটিক করা যায় তাহলে তো আরও ভালো, কারণ আপনাকে ম্যানুয়ালি সবার কাছে যাইতে হচ্ছে না। ম্যানুয়াল প্রসেসটাও ভালো, বাট রিমার্কেটিং অটোমেটিকও করা যায়। এখন চলেন আমরা এই পুরো বিষয়টাকে একবারে স্টেপ বাই স্টেপ আমরা ব্রিফিং করি। আশা করি মূলত এই ব্যাপারগুলো আপনার আজকের পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে কি? তারপরে হচ্ছে যে প্রথমে আমি বলেছিলাম লক্ষ্যবস্তু নির্ধারণ। এই বিষয়টা কি এইটা আমি একটু বুঝাই বলি আপনাদের। সেটা হলো যে আপনার পণ্য বা সেবা আপনি কার কাছে কিভাবে বিক্রি করতে চাচ্ছেন সেটা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। ম্যাক্সিমামই আমি যখন কোনো কিছু, আমি ধরেন বিক্রেতা, আমি অনলাইনে কোনো বুস্ট দিয়েছি, তার মানে আমার কিছু না কিছু আছে। দুটো জিনিস আছে, একটা আপনার সার্ভিস আছে, যেমন এখানে সাথী নামের একজন আছেন, উনি কিন্তু তার ট্রাভেল এজেন্সি, তার ট্রাভেল এজেন্সিতে কি আছে সেটা হচ্ছে যে উনি বেসিক্যালি অফার সেল করেন যে ঠিক আছে কক্সবাজারে এসে আপনি থেকে যাবেন 2 রাত 3 দিন, এইটার প্যাকেজ হচ্ছে এত টাকা। তা এটা কি ওর, ওইটা কিন্তু এটাও ওর প্রোডাক্ট, বাট এটা সার্ভিস। কিন্তু এখানে আরেকজন আছেন যেটা হচ্ছে হয়তো বা চাঁদপুর স্মার্ট, ওনার হয়তো বা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট আছে, যে ঠিক আছে তুমি মধু কিনতে চাও, তুমি ঘি কিনতে চাও, আমার এখান থেকে তুমি নিতে পারো। এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট কিংবা এটা হচ্ছে পণ্য, আর একটা হচ্ছে সেবা। এই দুটো জিনিস অবশ্যই আপনার আছে। এখন যদি পণ্য হয় বা সেবাও হয়, এটা কার জন্য, কে নিবে, এটা কি আসলে আপনি স্পেসিফিকভাবে স্পষ্টভাবে নির্ধারণ করেছেন? আদৌ কি আপনি জানেন যে এর ক্রেতা কারা এবং এদেরকে আলাদা করতে পারবেন কিভাবে? এই বেসিক্যালি আজকের যে 1 ঘন্টার ক্লাসে সমস্ত কিছু তো আসলে বুঝিয়ে বলা সম্ভব না, বাট যে জায়গাটাতে আপনার দুর্বলতা আছে সেটা আপনি ট্রিগার করে রাখবেন যে আজকে মোস্তাফিজ ভাই এটা পয়েন্ট করে দিয়ে গেছে, এইটাকে আমাকে পরবর্তী সময় আরও ফার্দার কোয়েশ্চেন করতে হবে, জানতে হবে, আরও ডিপলি যাব, আমি যাওয়ার পর ওই ব্যাপারটার আমার দুর্বলতা কাটিয়ে উঠবো। আজকে কিন্তু আমি কোনো কিছু হাতি কলমে দেখাই প্রত্যেকটা পয়েন্ট তো আমি যাইতে পারবো না, বাট আমি বলতে পারবো যে এগুলো আপনার ল্যাকিংস আছে। তারপরে কি বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ, আচরণ, এগুলো কি বুঝতে পারতেছেন? বয়স মানে আপনার ধরেন এই যে কক্সবাজার ট্রিপের যে হচ্ছে প্যাকেজ, সেটা কি 16 বছরের বাচ্চারা কিনবে না তার অভিভাবক কিনবে, কিংবা 10 বছরের বাচ্চারা কিনবে না তার অভিভাবক কিনবে? নিশ্চয়ই যারা 18+ কিংবা দেখা যাচ্ছে যে যাদের বয়স ট্রাভেল করার মতো, যে এখন পকেটে টাকা আছে যাদের, হ্যাঁ যদিও ছোট বাচ্চারা বিশেষ করে 16 থেকে 20 বছরের মধ্যে এদের কিন্তু খুব মনের ভিতর উথাল পাতাল হয় ভ্রমণ করার জন্য, কিন্তু তাদের পকেটে টাকা নাই। তো ওর টার্গেট অডিয়েন্স মিনিমাম 22+ কিংবা 20+, যে 20 বছর বেশি নিচের দিকে যাদের অ্যাকাউন্ট আছে, এমনও তো অনেক বাচ্চারা অ্যাকাউন্ট খুলছে, তাদের বয়স কম, তাদেরকে আমার বিজ্ঞাপন দেখাই তো আমার কোনো লাভ নাই। আর তারা শুধু মেসেজ দিবে যে কয় টাকা,
এত টাকা থাক, ডোব্বা, নিব না, ব্যাপারটা এরকমই তো হবে। তার মানে প্রচুর মেসেজ, ক্রেতা নাই। তো আমাকে এই প্রত্যেকটা অ্যালগোরিদম বুঝতে হবে। লক্ষ্যবস্তু নির্ধারণ করার জন্য এই অ্যালগোরিদম বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে সে যদি আরও রিসার্চ করে যে না, যারা ট্যুর দেয় ছেলেও দেয় মেয়েরাও দেয়, তো উনি কি করছে, ছেলে মেয়ে উভয়ই বুস্ট করতে করতে হঠাৎ করে সে শুধুমাত্র ছেলেদেরকে টার্গেট করেছে, যে আমি শুধুমাত্র টার্গেট করেছি ছেলেদের জন্য একটা ট্যুর করব, এবং এটার বিশেষত্ব হলো ছেলেদের জন্য বিশেষ বিশেষ কিছু থাকবে। যেমন ধরেন বারবিকিউ পার্টি থাকবে, শুধু ব্যাচেলার পার্টি, এইটা এরকম টাইপের একটা পার্টির আয়োজন করা হবে ট্যুরের মধ্যে। তারা সবাই ব্যাচেলার এবং তারা একটা দিন একটু মানে দেখা যায় বারবিকিউ করলো, একটু সবাই মিলে গল্পও করলো, এক জায়গাতে একটু মিউজিক বাজলো, ব্যাপারটা এরকম করে ভেবে শুধু ছেলেদের জন্য প্যাকেজ তৈরি করে শুধু ছেলেদের জন্য টার্গেট করছে, 22+ বয়স দিয়ে সে বুস্ট করে দিয়েছে, তার রেজাল্ট আগের তুলনায় ভালো হবে। তো তার মানে লক্ষ্যবস্তু নির্ধারণ মানে অ্যালগোরিদম চেক করা যে আসলে আমি কোন অ্যালগোরিদম ব্যবহার করে আমার পণ্য বা সেবা তুলে ধরবো। এটা অনেকেই করেন না, শুধু মনে করেন বুস্ট করতে হবে। তো বুস্ট করার আগে তো এই জিনিসগুলো রিসার্চ করতে হবে। যেমন অবস্থানও একটা ফ্যাক্ট। এখন সিলেটেড কিংবা দেখা যাচ্ছে যে কুমিল্লার সাইডে, চট্টগ্রামের সাইডে প্রচুর পরিমাণে হচ্ছে কি চলছে, বন্যা চলছে, ভয়াবহ পরিস্থিতি। সেই জায়গাতে আমাদের সাথী বুস্টিং মারছে যে ট্রাভেল করতে চান, করতে হলে এত টাকা দাম, তাহলে মানুষ ওকে জুতা দিয়ে পিটাবে। যদিও আমার বোন হয় বলে আমি কথাটা বলতেছি। তার মানে যে জায়গাতে দুর্যোগ চলতেছে সেই জায়গাতে আমি আবার ট্রাভেলের বিজ্ঞাপন চালু করছি, তাহলে ওই বিজ্ঞাপনে হয়তো বা জুতা দিয়ে পিটাবে না, বাট মানুষ এটা রিসিভ করবে না। তাহলে হবে কি যে আমার যে বুস্টিংয়ের খরচটা সেটা জলে যাবে। তাই আমার অবস্থানটাও গুরুত্বপূর্ণ, যে আমি কোন লোকেশনে আমি এই বুস্টটা করতেছি। তারপরে কি আগ্রহ, মানুষের কি ধরনের আগ্রহ, নেচার কেমন, এই জিনিসগুলোকে ডেমোগ্রাফ বলা হয়। কি বলা হয়? ডেমোগ্রাফ। তার মানে আমি যেগুলো এখানে লিখে দিয়েছি এগুলো বুস্টিং করার সময় সব সুন্দরভাবে আলাদা আলাদাভাবে ট্রিগার করা যায়, মানে এগুলো ফেসবুককে বোঝানো যায় যে আমার এরকম লাগবে, আমার ওই রকম লাগবে, আমার ওই ধরনের মানুষ লাগবে, আমার শুধুমাত্র টিচার লাগবে, আমার লাগবে সরকারি কর্মকর্তা, আমার লাগবে যার পকেটে টাকা পয়সা ভালো, আমার লাগবে অনলাইনে এর আগে কোনো সার্ভিস নিয়েছে এরকম কোনো মানুষ লাগবে। এইরকম টাইপের আপনি আলাদা আলাদা করতে পারেন। এটাকেই আমরা বলছি হচ্ছে ফেসবুকে যে বুস্টিংয়ের ক্ষেত্রে ডাটা রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্ট, যেটাকে অনেকেই ডেমোগ্রাফ বলে। এই ডেমোগ্রাফটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনার বুস্টিং করে খুব বেশি প্রফিট আপনি পাবেন না। আপনি যে এই যে 140 টাকা যখন কেউ বলে এত টাকা, $117 আর তুমি কেন 140 টাকা নিবা? আমাদের এজেন্সি একটা বুস্টিং ডেমোগ্রাফ তৈরি করতে 5,000 টাকা চার্জ করে। আই রিপিট, আমাদের এজেন্সি একটা মানুষকে বলে দেয় যে তুমি বুস্টিং করো বা না করো, ডলার দাও বা না দাও, আমি তোমার হয়ে এই ডাটাগুলো রিসার্চ করে দিব। এটা এককালীন, এই রিসার্চ করা ডাটা নিয়েই তুমি সারা জীবন এই বুস্টিং করতে পারবা, এখান থেকে ভালো আউটপুট আসবে। এই ডাটা রিসার্চ করার জন্য আমি 5,000 টাকা নিব, কারণ আমার মেধার দাম আছে। আমি তোমার হয়ে ভাবতে হবে, অ্যানালাইসিস করতে হবে, কোন জিনিসটা দিলে তোমার রেজাল্টটা ভালো হবে সেটা করতে হবে। তুমি টাকা ছাড়া 140 টাকা দিয়ে বুস্টিং করছো আর তুমি রেজাল্ট ভালো পাবা, এটার প্রত্যাশা কিভাবে করো তুমি? এখন অনেকের লাক বাই চান্স হয়ে যাচ্ছে, হলে ভালো, বাট আপনি যদি প্রফেশনালি আগাতে চান তাহলে আপনাকে ডেমোগ্রাফ অবশ্যই করতে হবে। হিন্দুরা কিংবা আমাদের হিন্দু যারা ধর্মাবলম্বী আছে তারা যেমন কুণ্ডলী দেখে বিয়ের আগে, কুণ্ডলী বুঝেন যে তার মানে ভাগ্য চক্রে কি আছে, এটা দেখে যেমন বিয়ে শাদীর অ্যারেঞ্জ করে, যদিও আমাদের মুসলিম ইয়াতে নাই। তবে এইরকমভাবে আপনি এক বিজ্ঞাপন দিতে হলে আপনাকে কুণ্ডলী বিবেচনা করতে হবে, সম্ভাব্য বিষয়গুলো আগে থেকে প্রিডিক্ট করতে হবে যে এটা দিলে ভালো হবে কিনা। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে অ্যাড কপি, যেটা আমাদের ওই ধারাবাহিকভাবে কিন্তু আমি সম্পূর্ণটা এক্সপ্লেন করছি। ওকে, আচ্ছা। সো দেখেন এখানে যে আকর্ষণীয় এবং সংক্ষিপ্ত অ্যাড কপি যা লক্ষ্যবস্তুর মনোযোগ বাড়বে। পয়েন্ট করেন, আমি কিন্তু খুব স্পেসিফিক আপনাদের কথাগুলো বলবো। আমি আবারও বলছি, আমি কিন্তু খুবই স্পেসিফিক এবং বুঝিয়ে বুঝিয়ে বলবো। আপনি শুধু আমার কথার মনোযোগটা নিয়ে আসেন। আপনার যদি হাতে খাবার থাকে, বসে থেকে ঠ্যাং তুলে ঘুমাচ্ছেন থাকে, আপনি একটু নড়ে চড়ে বসেন এবং আমার কথার মনোযোগটা দেন, তাহলে দেখবেন আপনি বুঝতে পারতেছেন। অ্যাড কপি কিংবা কপি রাইটিং জিনিসটা অনেকেই ভুল ভাবেন যে একই জিনিস অন্যজন ডুপ্লিকেট করলে মনে হয় এটা কপিরাইট। কপিরাইট এবং কপি এই বিষয়টা আলাদা, আবার এক জায়গার থেকে আরেক জায়গাতে কপি পেস্ট এটাও কিন্তু আলাদা। কপি মানে হচ্ছে আপনি কোনো কিছু মানে দিচ্ছেন, সেটা ভিডিও হোক আর হচ্ছে ইমেজ হোক, দুটো জিনিসই তো দেন। একটা হয় আপনি ভিডিও আপলোড করেন অথবা কি ইমেজ আপলোড করেন। এখন এটার সাথে ক্যাপশন দেন, রাইট? এই ক্যাপশনটাকে আমরা কপি বলতেছি এবং এই কপিটা হতে হবে দমদার।
আপনি কি জানেন ফেসবুকে এমন অনেক প্রোফাইল আছে যারা কোনো কন্টেন্ট ব্যবহার করে না, শুধু লেখা দিয়ে হাজার হাজার মানুষ শেয়ার করে, কমেন্ট লাইক সেটা তো আলাদা কথা। যেমন আরিফ আর হোসেন মনে হয়, আরিফ আর হোসেন নামের একজন ব্যক্তি আছে, সে বিভিন্ন সময় সুন্দর সুন্দর মানে এটাকে বলা হয় কি বলে কন্টেক্সচুয়াল হচ্ছে কন্টেন্ট, মানে তার হিউমারটা ভালো, মানে তার মানে যেমন মিস্টার বিনের কথা ধরি আমরা, ও কোনো কথা না বলেও মানুষকে হাসাতে পারে। আমি ছিলাম কোথায়, অ্যাড কপিতে কি বলছিলাম, আকর্ষণীয় এবং সংক্ষিপ্ত অ্যাড কপি লিখুন বলতেছিলাম, যে মনোযোগ কাটবে এই কথাটা বলতেছিলাম। তো মিস্টার বিনকে আপনি দেখলে ও যদি এমনি মুখ বাঁকা করে, কিংবা দিলদারের কথা যারা পুরনো মানুষ তারা ভাবেন, তার কথা মানে সে কথা বলবে না, সে অঙ্গভঙ্গি করলে আপনার হাসি পাবে। এটা কেন হাসি পায়, কই আমি তো এরকম এরকম করে আপনি হাসতেছেন না। তবে হ্যাঁ, আমার কথাতে কিছু হাসি আসে, আমি যে কথাগুলো বলি মাঝে মধ্যে যে আপনি খিলখিল করে হাসেন সেটা আমি বুঝি, মিউট করা থাকলেও বুঝি। তো এখন কথা হচ্ছে যে যে মনোযোগ কাটবে কিভাবে, লেখার মাধ্যমে মনোযোগ কাটতে হয় কিভাবে, এমন পাঞ্চ লাইন, এমন কথা লিখা যে লেখাগুলো মানুষের সহজে এক লাইন পড়লেই সে বুঝবে যে পরের লাইন। আপনি একটু খেয়াল করে দেখেন, হুমায়ুন আহমেদের যারা বই পড়েছেন, তার 1 পৃষ্ঠা বই পড়লে আপনার মনে হবে পরের মানে একটানা বই পড়ে যাবেন আপনি। কেন? তার লেখার সাবলীলতার কারণে সে কানেক্ট করে দেয়, একটার সাথে একটা কানেক্ট করে দেয়, তার কারণে আপনার পড়তে আগ্রহ। কিন্তু আপনার যে টেক্সট বুক, যেটা আপনার বই, একাডেমিক বই, এটা পড়তে মন চায় না কেন? এটার সাথে কানেকশন নাই, সব কিছু চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা, বোরিং জিনিস লাগে। তাহলে এটা আপনার অবশ্যই লাগবে যে আপনাকে সুন্দর করে লিখতে হবে, যাতে করে মানুষ এটার মনোযোগ আকর্ষণ করে এবং পড়ে যেন ডিটেলস বুঝতে পারে যে আসলে এই লোকটা কি বলতে চাইছে। এমন অনেক ক্যাপশন আছে যে মানে ওই যে সারাদিন গল্প শুনে শুনে ইউসুফ জুলেখার গল্প শুনছে, এখন রাতে এসে বলছে যে মা মা ইউসুফ কি বেটা না মিয়া, এরকম বলতেছে। তার মানে সারাদিন ইউসুফ জুলেখার গল্প শুনে ইউসুফ ছেলে না মেয়ে সেটা সে জানতে পারেনি। তো এই ক্ষেত্রে অনেকেই পোস্ট করে, কিন্তু পোস্টের কন্টেন্ট হাবিজাবি হয়, সে নিজে পারে না, অন্য কেউ দেয় না, সে মানে সবসময় সে মনে করে আমিই পারবো সব কিছু। এরকম চিন্তা করলে হবে না। আপনি না পারলে আরেকজনকে হায়ার করেন। আপনি তো ব্যবসা করতে যাচ্ছেন, সব কিছু তালুবন্দি করে কেন রাখছেন? সেজন্য এক্সপার্টদের পরামর্শ নেন। এই জন্য উদ্যোক্তায়ন আপনাদের পাশে আছে, মার্কেটিংই করতেছি আপনাদের। উদ্যোক্তায়ন আমার নিজের প্রতিষ্ঠান, আমাদের একটা টিমের প্রতিষ্ঠান। আমার এখানে মোটামুটি 20 জন মতো টিম আছে। এই জায়গাতে আমরা মোটামুটি যেটা করছি, মোটামুটি না বেশ ভালোভাবেই করছি, সেটা হলো যে এই যে বিজ্ঞাপন দেওয়ার কাজ, এই যে কন্টেন্ট তৈরি করার কাজ, এই যে আপনার জন্য লিখতে হবে, আপনার জন্য ভাবতে হবে, আপনার ব্যবসা কেমনে বড় হবে এটার জন্য পরামর্শ দিতে হবে, এই কাজগুলো উদ্যোক্তায়ন করছে। উদ্যোক্তায়নের সাথে যোগাযোগের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমি তাদের লিঙ্ক নাম্বার দিয়ে দিব, এবং এখন যারা অনলাইনে আছেন তাদেরকেও আমি ইনকল মেসেজে আমাদের প্রতিনিধি নাম নাম্বার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিবে। আপনারা চাইলে তাদের সাথে কথাবার্তা বলে, ক্লাসের মধ্যে অনেক কিছু জিজ্ঞেস করা যায় না, তাদের সাথে আলাদাভাবে কথা বলে আপনার যে প্রবলেম সেটা সলভ করে নিতে পারেন। তো দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কল টু অ্যাকশন বা সিটিএ। আমি কিন্তু 2 নম্বর পয়েন্টে ছিলাম অ্যাড কপি, রাইট? প্রথমে বললাম যে লেখা ভালো দিতে হবে, দ্বিতীয় বললাম যে সিটিএ দিতে হবে। সিটিএ কি জিনিস? এটা হচ্ছে কল টু অ্যাকশন। আপনারা খেয়াল করছেন নিশ্চয় যে পুরা পোস্টে কোনো জায়গাতে যারা অডিয়েন্স কিংবা যারা গ্রাহক কিংবা যারা ফেসবুকে দেখছে তাদের যে করণীয়টা সেটাই তো আপনি দেন নাই। ধরেন আপনি সব লিখেছেন, কিভাবে যোগাযোগ করবে সেটা লিখেন নাই, কিংবা নাম্বার দিয়ে রাখছেন যে হ্যাঁ যে বিস্তারিত জানতে কিংবা ইয়া করতে এই নাম্বারে কল দেন। এখন এটা করলেও কাজ করবে, মন দিয়ে শোনেন আমি বলছি ভালো করে। সিটিএটা কাজ করবে, যে নাম্বার দিয়েছেন কাজ করবে তখন যখন আপনার পণ্য বা সেবা দমদার। ধরেন আপনি এটা এই আমার হাতের কাছে মোবাইল না, এটা আপনার মোবাইল, আপনি স্ক্রল করতেছেন, করতে করতে একটা বিজ্ঞাপন দেখলেন, আপনার কাছে ভাল লাগিয়ে তখন সে পড়লেন যে হ্যাঁ এই বিষয়, নিচের দিকে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ওই নাম্বারে ক্লিক করে আপনি কল ঢোকাতে পারছেন? আপনাকে প্রথমে নাম্বারটা আরেক জায়গা থেকে তুলতে হয়েছে, যদি লিঙ্ক না থাকে, শুধু সরাসরি নাম্বার দেওয়া থাকে, কোনো বাটনে ক্লিক করতেছে না, নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল করেন। তাহলে কি করতে হবে আপনাকে? প্রথমে নাম্বারটা আরেক জায়গায় তুলতে হবে, যেহেতু আপনার হাতের কাছে আরেকটা মোবাইল নাই। সেই ক্ষেত্রে নাম্বারটা হয় মনে রাখতে হবে, না হয় আরেক জায়গায় তুলতে হবে, তারপরে আপনাকে ডায়ালে যেতে হবে, ওই নাম্বারটা তুলতে হবে, কল দিতে হবে। এইটা কখন সম্ভব? যখন আপনার প্রোডাক্টটাই এমন যে খুবই দমদার প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টের জন্য মানুষ কি হামলাই পড়ছে যে নিতেই হবে, তাহলে না আপনি এটা করাইতে পারবেন মানুষকে দিয়ে। কিন্তু আপনি সিটিএতে যদি একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেন, যেখানে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে এবং সেখানে মেসেজ দিতে পারবে, তাহলে আপনার এই মানুষের যে কমিউনিকেশন করার যে সহজ পথটা আপনি করে দিলেন, এটার জন্য আপনার মানুষ বেশি বেশি করে আপনার সাথে মানে সংযোগ স্থাপন করতে পারবে। তাই একটা পুরো লেখার মধ্যে অ্যাড কপির ভিতরে সিটিএ খুবই জরুরি। আপনি যখনই কোনো কমেন্ট কিংবা যখনই আপনি কোনো পোস্ট করবেন, তখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে দিতে হয়, যেখানে ক্লিক করলেই সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে,
এটা জানার চেষ্টা করো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে প্রয়োজনে একটা ল্যান্ডিং পেজ বানাবেন, সেখানে লিঙ্ক দিয়ে দিবেন যে এইখানে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন, অর্ডারও করতে পারবেন। তাহলে সিটিএ আপনি 2টা দিলেন, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের, একটা হচ্ছে আপনার ওই যে ল্যান্ডিং পেজের, এবং একদম ভিডিও কিংবা ইমেজের নিচেও একটা বাটন দেওয়া যায়, মানে পোস্ট করার সময় এটা আপনি সবার নিচের দিকে হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে দিতে পারেন যে তুমি কি এখানে বাটন যুক্ত করতে চাইছো, যদি চাও তাহলে এখানে ক্লিক করো, অটোমেটিকলি আপনার পেজের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা ওই বাটন আকারে চলে যাবে ওখানে। দেখবেন যে কিছু কিছু পোস্টের নিচের দিকে হোয়াটসঅ্যাপ বাটনের মতো থাকে, ওখানে ক্লিক করলে মানুষ কিন্তু মেসেজ দিতে পারে। আশা করি অ্যাড কপির ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন, এটা করতে হবে, না পারলে শিখবেন। তারপরে কি ভিজুয়াল, আমি কিছুক্ষণ আগে যেটা পয়েন্টও বলেছিলাম, হাই কোয়ালিটি ভিজুয়াল দিতে হবে। হাই কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছে? আল্লাহর ওয়াস্তে কন্টেন্টের উপর 1 টাকাও অনেকেই খরচ করেন না। একটা ব্যানার বানাবেন, তাই নিজে নিজে যা পারতেছেন সেটাই করতেছেন, আপনার মনে হইতেছে যে এইভাবেই চলবে, চলছে গাড়ি যাত্রা বাড়ি, হবে না বস। হাই কোয়ালিটি মানে যেন তেন একটা ভিডিও করে কোনো মতে ক্যাপকাট দিয়ে কয়েকটা লেখা টাকা দিয়ে আপনি পোস্ট মেরে দিয়েছেন, মনে করছেন যে এটাই ভালো, কারণ আপনি করছেন যে। হাই কোয়ালিটি মানে আপনার নিশ্চয়ই কম্পিটিটর আছে, আপনি যে বাজারে মার্কেটিং করতেছেন সেই বাজারে আপনার মতো ব্যবসা তো অন্যরাও করতেছে, অন্যদের যে জায়গাগুলোতে দুর্বলতা আছে সেই জায়গাতে আপনাকে সবল হতে হবে, অন্যরা যা করতেছে তার থেকে বেটার বানাতে হবে। অন্যরা অলরেডি ভালো ভালো জিনিস দিচ্ছে, আর আপনি সেই মান্ধাতা বলে আমি যা পারি তাই করি, আমিও পারি না, পাড়ার লোকেও ছাড়ে না, আল্লাহু আকবার করতেছেন, তাহলে হবে না। হাই কোয়ালিটি বলতে যেটা বুঝাইছি, একটা যদি ভিডিও যায়, একটা যদি ব্যানার যায়, একটা যদি ছবিও যায়, সেটার কোয়ালিটি ভালো থাকতে হবে। রাসেল মিয়া একটু অনুগ্রহ করে মিউট করবেন, শুভ একটু দেখবা বিষয়টা। আচ্ছা, তারপরে কি, ভিজুয়াল আপনার অ্যাড কপির সাথে মিল থাকতে হবে। শুভ, রাসেল ভাই শুনতে পাচ্ছেন? রাসেল মিয়া ভাই, রাসেল মিয়া ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তুমি তুমি নাই ওখানে ইয়াতে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। ওকে, সো হাই কোয়ালিটি বলতে আমি বোঝাইছি যে ভালো ভিডিও হতে হবে, ইমেজ ভালো হতে হবে। এটা আপনি যদি না পারেন, আমি আবারও বারবার বলছি, নিজে সব পারবেন এরকম মানে নাই। আপনি অন্যকে যেমন আপনার যদি 2 টাকা খরচ করেন, আপনি যদি একটা দোকান দিতেন, আপনি কি করতেন? কারেন্ট ভাড়া, কারেন্টের বিল দিতেন, ওয়াইফাইয়ের বিল দিতেন, ঘর ভাড়া দিতেন, একটা কর্মচারীর বেতন দিতেন, তারপরে হচ্ছে এই পুরো জিনিসটাকে, পুরো ঘরটার মেনটেন্যান্সের জন্য আলাদা খরচ রাখতেন, তারপরে বছর শেষে আপনার একটা থোক বরাদ্দ থাকতে হতো, যেটা যেটা ওই দোকানটাকে ভালো করার জন্য, বড় করার জন্য টাকা লাগতো। এইটা আপনি সব করতেছেন ট্র্যাডিশনাল বিজনেসে, কিন্তু অনলাইনে বিজনেসে এসে আপনি এই কার্পণ্য কেন করতেছেন? মানে কৃপণতা কিসের জন্য? আপনি নিজে পারবেন এই জন্য, কিংবা আপনি মানে ছাড়তেছেন না যে থাক আমার এইটা যদি অল্পতে হয়ে যায়, টাকা খরচ করার কি দরকার? এইভাবে হবে না। এই 2025-এ আস্তে আস্তে আপনি তলানিতে চলে যাবেন, না হারাই যাবেন, আপনি দেখতেই পাবেন না যার মানে সামনে কে আছে। তাই যদি বিজনেসই করতে হয় তাহলে আপনাকে কোয়ালিটি ইনশিওর করতে হবে। আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানালাম, 1-1.5 লাখ টাকা পর্যন্ত খরচ করছে ক্লায়েন্ট। তার মানে একটা ভিডিও, 1 মিনিটের ভিডিও, 1-1.5 লাখ টাকা কম বললাম, 10-15 লাখ টাকা খরচ হয়। টিভিসি যেটাকে আমরা বলি, টেলিভিশন কমার্শিয়াল, সেটার জন্য 15-20, 1 কোটি টাকাও খরচ করে মানুষ। তো আমি ওরকম বলছি না, আমি বলছি যে আপনাকে মেন্টালি একটা গ্রো করতে হবে যে না, আমার কন্টেন্টের মান আমি যা করতেছি সেটা ভালো হচ্ছে না, আমি যদি পারি তাহলে শিখে নিব, আর না পারলে কাউকে দিয়ে বানাই নিব, যেটা প্রফেশনাল হবে। অবশ্যই আপনাকে এটাও তো বুঝতে হবে যে প্রফেশনাল কোনটা আর আনপ্রফেশনাল কোনটা। মাথায় শুধু একটা ভাববেন, যে ভিডিও বা ব্যানার দেখলেই কিনতে মন চাইবে, যে ভিডিও দেখলে আপনার মনে হবে যে না এরকম ভিডিও দেখলে তো আমি অবশ্যই কিনতাম, যে ভিডিওর বিষয়বস্তু থাকতে হবে, তার আগে ভাবনা চিন্তা থাকতে হবে। যে ভিডিও বা ব্যানারের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ এমন শর্টভাবে করতে হবে যেন মানুষ বোরিং না হয়। যেমন আমি যে লিখা লিখা দিয়ে আপনাদের প্রেজেন্টেশন দিচ্ছি, অনেকেই বোরিং হয়ে গেছেন যে ধুর এই সমস্ত কথাগুলো তো আমি জানি, এই জানার ভিতরে কিছু কিছু বিষয় জানেন না, সেই বিষয়টা তো আপনাকে ধরতে হবে তো, রাইট? তাই আপনাকে এই ভিডিওটা হাই কোয়ালিটি মেনটেন করতে হবে। ভিজুয়ালিটি আপনার অ্যাড কপির সাথে মিল থাকতে হবে, মানে আপনি যে অ্যাডটা বানাচ্ছেন সেটার সাথে মিল থাকতে হবে। এমনও হয়েছে যে অ্যাড দিয়েছেন একভাবে, মানে কন্টেন্ট দিয়েছেন আরেকভাবে, এরকম হলে হবে না। ভিজুয়ালের সাথে অডিওর খেয়াল রাখুন, যেটা আমি সবসময়ের জন্য বলি। আপনি যে ভিডিও বানাইছেন, অডিও হচ্ছে পুরা খ্যাত, আপনার কাছে মাইক্রোফোন নাই, আপনি কোনো মতে ভিডিও করছেন, কেউ একজন এরকম করে মোবাইল ধরছে আর এই সামনে গিয়ে আপনি ভিডিওটা বানাইছেন। একটা মাইক্রোফোন তাও কিনছেন 1500 টাকা দিয়ে, ওয়্যারলেস ব্লুটুথ, এবং সেটা লাগাইছেন
কথার ওই যে সাইডের নয়েজ ক্লিয়ার করতে গিয়ে কেউ 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 হয়ে গেছে, আপনি অডিওর প্রতি একবারও খেয়াল রাখেন নাই। আপনি কি জানেন একটা ভিডিওর ভিজুয়াল সব, মানে আমার মনে হয় 70% নির্ভর করে অডিওর জন্য। মানে যতটা আমি দেখতেছি তার থেকে বেশি আমি অনুধাবন করতে পারছি শুনে, মানে আমার যে শ্রবণ করার যে ব্যাপারটা, এটার মাধ্যমে আমার অনুভূতিটা জাগতেছে। আর এই জায়গাতে আপনি দুর্বল হয়ে গেছেন, ওই যে আপনার কাছে ভালো ইকুইপমেন্ট নাই, আপনি ওই যে কোনোভাবে ধার করা বয়া টয়া দিয়ে কোনোভাবে কাজ করতেছেন, কিন্তু আপনি এটা ভালো করে এডিট করতে পারেন না। যে অডিওটা আপনি ডাউনলোড করলেন সেই অডিওটা আপনি এডিট করতে ভালো পারেন না, ওই পাইছেন কয়েকটা এআই, ওইটার মাধ্যমে করার চেষ্টা করেন, কিন্তু প্রফেশনাল হয় না। এই ক্ষেত্রেও আপনার বস কিছু না কিছু কাজ এখানে করার আছে। চলেন তারপরেরটাতে যাই। তারপরেরটা হচ্ছে আমাদের বাজেট। বাজেটের ব্যাপারটা $5 বুস্ট হবে না ভাই, প্রতিদিন $1 করে দিব, এরকম হয়, এরকম সবারই হয়। $5 বুস্ট করতে চায়, আমি তাদের দোষ বলবো না, সে তারা হয়তো বা জানে না ব্যাপারটা। $5 করলেও তো ভালো রেজাল্ট আসে, অমুকজন করছে ভালো রেজাল্ট আসছে, আমার কেন আসবে না, এরকমও প্রশ্ন থাকে, সেটা আমি একটু ক্লিয়ার হই। দেখেন, আপনার বাজেটের উপর ভিত্তি করে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হবে। একটা অ্যাড ক্যাম্পেইন চালুর সময় মিনিমাম $50 থেকে $100 রাখতে হয় টেস্টিংয়ের জন্য, যেটাকে আমরা অ্যাড কপি বলি। অ্যাড অ্যাসেট তৈরি করতে হয়, একটা অ্যাডের ভিতরে 4-5টা রকম করতে হয়। ধরেন আপনি একটা অ্যাড বুস্ট করলেন, আপনি যদি ভালো করে বুঝেন ওই লোককে বলবেন যে আমার 4টা অ্যাড কপি বানাও কিংবা অ্যাড অ্যাসেট বানাও যেটা ভালো পারফর্ম করবে, সেটাই আমি মানে বুস্টিং আমি ইনভেস্টটা করব। তার মানে প্রি ইনভেস্ট বলতে পারেন, ইনভেস্টের আগে কিছু একটা ইনভেস্ট আছে। ইনভেস্টের আগে ইনভেস্ট কি, আপনার কোন অ্যাডটা ভালো চলবে। আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো যে এক একটা কোম্পানি কখনো কখনো 200, 300, 400 পর্যন্ত অ্যাড দেয়। আপনি তো একটা বুস্টিংয়ের কথা চিন্তা করতেছেন, ঘরের বাজারের মতো মানুষ কিংবা এসএফ ফুড সার্ভিসের মতো যারা বিজনেস করতেছে তাদের প্রতিদিন 50-100টা করে মেসেজ থাকে, মানে বুস্টিং থাকে, মানে এক একটা বুস্টিং আলাদা। আবার একই ধরনের প্রোডাক্টের মানে হচ্ছে বুস্টিং যে অ্যালগোরিদমগুলো আলাদা করে একই প্রোডাক্ট আলাদা আলাদা বুস্টিং করেছে। এটার মানে হচ্ছে যে তারা একটা অ্যালগোরিদম সেট করেছে যে কোনটাতে ভালো রেজাল্ট আসছে। আমি আবারও বলছি, একটা অ্যাডের ভিতরে একাধিক সেট বানানো যায় এবং সেখানে আপনার মিনিমাম $50 থেকে $100 বাংলাদেশি টাকায় প্রায় 10,000 থেকে 16,000, 17,000 কিংবা 20,000 টাকা খরচ করবেন আপনি টেস্ট করার জন্য। এই টেস্টের কি আপনার আউটপুট আসবে না? আসবে, হয়তো বা সেল কম আসবে, বাট আপনি কি করতে চাচ্ছেন যে আপনি এমন একটা অ্যাড রেডি করতে চাচ্ছেন যে অ্যাডটা, আচ্ছা জাস্ট আ মিনিট, আমি একটু, শুভ তুমি এখনই রাজুকে কল দিবা। তুমি কি রাজুকে কল দিয়েছো? কল দিয়েছো রাজুকে? কি বলেছে? ওকে টাকা দেওয়া লাগবে না ওকে? হ্যাঁ, তো তুমি এটা আমাকে কনফার্ম করবা, আমি কালকেই এটা কনফার্ম করবা। আচ্ছা দুঃখিত, আমি একটু সময় নিলাম। তো বাজেট নির্ধারণ করবেন $100, টেস্টিং করতে দিবেন, আপনি নিজেও করতে পারেন অথবা কোনো, সব থেকে বেস্ট হয় আপনি নিজে নিজে টেস্টিং করবেন না, আপনি যেটা করবেন যে এক্সপার্টদেরকে হায়ার করবেন যে ভাই আমি 1 মাস টেস্টিং করব, এই 1 মাস টেস্টিংয়ের জন্য আমার বাজেট, আমার পেজ, আমার ডলার সব কিছু আমার, আপনি 1 মাস আপনাকে হায়ার করলাম যে টেস্টিংয়ের সময় আমার 1 সপ্তাহ পর পর আমাকে রিপোর্ট করতে হবে এবং আমাকে একটু ব্রেন স্টর্মিং করে দিবেন যে কোনটা ভালো হলো, কারণ ভালো মন্দটা তো আমি বুঝবো না, আপনার চোখ দিয়ে দেখা আর আমার চোখ দিয়ে দেখা দুইটার মধ্যে পার্থক্য আছে। তো যেটা আমি বলছিলাম সেটা হলো যে আপনি একটা ফার্ম কিংবা একটা অ্যাড এজেন্সির সাথে চুক্তি ভিত্তিক আপনি বলবেন যে আমার এবি টেস্টিং প্রথমে করব, $100 বাজেট, এটা হচ্ছে প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে যে আপনি টাকাটা বিনিয়োগ করলেন, টেস্টিংয়ের যে রেজাল্টটা আসলো, যে অ্যাডের কারণে রেজাল্টটা ভালো আসছে, যে অ্যালগোরিদমগুলো সেট করে দিয়েছেন, আগে পিছিয়ে করে দিয়েছেন, যে সেটটা ভালো পারফর্ম করছে সেই সেটে তখন আপনি বিনিয়োগ করেন। তো এই বিনিয়োগটা মিনিমাম প্রতিদিন $4, $5 থেকে শুরু করে আপনি $100ও করতে পারেন। আমি সহজ ক্যালকুলেশনটা করি, ধরেন $5 ফেসবুক, আমি প্রথমেই বলেছিলাম ফেসবুক কখনো সেলের নিশ্চয়তা দেয় না। ফেসবুক কখনো বলে না যে তুমি $5 দিলে আমি কয়টা সেল দিব, এটা বলে না। ফেসবুক বলে যে তুমি $5 দিলে তোমার যে কন্টেন্টটা দিলা তুমি আমাকে, সেটা এতজনের মানুষের কাছে আমি পৌঁছাই দিব। তাহলে ধরেন আপনি $5 10,000 মানুষের কাছে পৌঁছাতে পারো, ফেসবুক বলে দিছে যে এই কন্টেন্টটা $5 তুমি খরচ করলে 10,000 মানুষের কাছে যাবে। আপনি প্রতিদিন $1 করে খরচ করলে 5 দিনে 10,000 মানুষের কাছে যাবে। আপনি একদিনেই $5 খরচ করলে একদিনেই 10,000 মানুষের কাছে যাবে।
ব্যাপারটা এমন না যে আমার যদি দিন যায় আমার বেশি লাভ, মানে মেলা দিন ধরে চলতেছে $1 করে খরচ করতেছি, এটা লাভের বিষয় না। আমি আবারও বলতেছি, আমার টার্গেট হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। যত মানুষের কাছে পৌঁছাবো তত আমার সেল বাড়বে। সেটা কি একদিনে না 10 দিনে, সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি $1 করে দেন, 10 দিনে 10,000 মানুষের কাছে যাবে $10। আবার যদি $10 একদিনে খরচ করেন, তাহলে 10,000 মানুষের কাছেই যাবে। এখন এই ক্ষেত্রে করণীয় কি? করণীয়, আপনার স্টকে মাল আছে কিংবা আপনাকে ইমার্জেন্সি সেলটা করতে হবে, সেই ক্ষেত্রে আপনি টাইম কমাই দেন, বাজেট বাড়াই দেন। আপনি রিল্যাক্স মুডে আছেন, আবার আপনি যে মাল বিক্রি করেন সেটা প্রসেস হতে সময় লাগে। সেটা এমন না যে আজকে দিলে আমার 100টা অর্ডার চলে আসলে আমার লাভ হবে। আমার এটা প্রসেস হতে সময় লাগে। অর্ডার বুঝে আমি স্টক করব, তাহলে আপনি দিন বাড়াই দেন। আপনি বুস্ট করতেছেন $5, কি চাচ্ছেন? মানুষ চাচ্ছেন ফেসবুকের কাছে, সেল না কিন্তু। আবারও বলছি, ফেসবুক সেল দেয় না, মানুষ চাচ্ছেন। কত মানুষ? 10,000। কত ডলার? $10। আপনি এটা বুস্ট করতেছেন, ভাবতেছেন যে 10 দিন যদি বুস্টে চলে তাহলে আমার জন্য ভালো, 10 দিন চলবে। এটা ভুল ধারণা। $10 একদিনেও বিনিয়োগ করা যায়, যে একদিন আমি 10,000 মানুষের কাছে পৌঁছে যাবো। যেহেতু আমার কন্টেন্টই এমন, 10,000 কাছে মানুষ আসলে আজকে আমি 100টা অর্ডার পাবো, সেই ক্ষেত্রে আপনি অর্ডার বুস্ট করে দেন। কোন ক্ষেত্রে আপনি এটা করবেন? যখন আপনার স্টকে মাল আছে, কোনো সমস্যা নাই, আপনি যত মন চাই দিতে পারবেন, তখন আপনি টাইম কমাই দেন, বাজেট বাড়াই দেন। একদিনে $100 দিয়ে দেন, একদিনে $100 দিয়ে দেন, নো প্রবলেম। ওই যে আপনি টেস্টিং করে ভালো রেজাল্ট পাইছেন, আবার এটাকে অপটিমাইজ করতে হয় কন্টিনিউ। এমন না যে একবার রেজাল্ট পাইছি, রেজাল্ট পাওয়ার পরে ওটাই সারা জীবন ভালো চলবে। এমনও হতে পারে যে আপনি সব ভালো করছে গত মাসে, এই মাসে ভালো করতেছে না, কারণ দেশের পরিস্থিতি ভালো না, এরকমও হতে পারে, রাইট? তাই পরিবেশ ওখানে লেখাই আছে যে অবস্থানও খুব গুরুত্বপূর্ণ, রাইট? পরিস্থিতি একটা বুঝতে হবে। তো আপনি এখন চাচ্ছেন যে আমার ইমিডিয়েট বিক্রি করার দরকার, তখন আপনি বাজেট বাড়ায় দেন, দিন কমায় দেন। আর যখন আপনি দেখতেছেন যে না, আমার ইমিডিয়েট সেল করার মতো ক্যাপাবিলিটি নাই, সেই ক্ষেত্রে আপনি বাজেট কমায় দিয়ে, মানে একদিনে $2, $3, $5 দিয়ে আপনি দিন বাড়ায় দেন, তাহলে আপনি ওইভাবে। তবে কখনোই $3 নিচে নামবেন না। যদি আপনি অপটিমাইজ করতে চান, ডেইলি বাজেট $3 নিচে নামবেন না, নামলেই আপনার রেজাল্ট খারাপ আসবে। একেবারে যে রেজাল্ট খারাপ আসবে ব্যাপারটা এরকম না। আমরা $3 আপনাদের ক্ষেত্রে বললাম, অন্য ক্লায়েন্টের ক্ষেত্রে আমি বলি $5 কিংবা $10 নিচে আসতে হয় না। $5-10 প্রতিদিন খরচ করবেন, এটা ফেসবুকের কাছে কিছুই না। অন্যরা এর থেকে অনেক ডলার খরচ করে। তাই আমি আবারও বলছি, $3 থেকে $5 কখনো নিচে আসবেন না, যে $1 হয় না, $2 হয় না, $3 হয় না, এরকম না বলে একটু উপরের দিকে ভাববেন যে প্রতিদিন আমার $5 করে খরচ হোক। তাহলে ওইভাবে আমি মানুষের কাছে যাব। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো এখানে লিখছি যে বিভিন্ন ধরনের বাজেট অনুযায়ী মার্কেটিং কৌশলের পরিবর্তন করতে হবে। 10 থেকে $20 থেকে বের হয়ে আসুন। আমি এখানে লিখেই দিচ্ছি, $10-20 বুস্ট করবো, তারপরে শেষ। অনেকেই আছেন আবার সিজনাল বুস্টার। মানে সিজনাল বুস্টার মানে কি, যে সিজন অনুযায়ী এই হঠাৎ করে $10 বুস্ট করে, আবার ধরেন মনে করেন 1 মাস পর $10 বুস্ট করে। এই ক্ষেত্রে বুস্টিংয়ের রেজাল্ট ভালো আসে না। আমি আবারও বলছি, যারা কন্টিনিউ বুস্ট করেন না তাদের ক্ষেত্রে বুস্টিং রেজাল্ট আসে। বুস্ট করতেছেন স্কেলিং করার জন্য, আমি আবারও বলছি, বুস্ট করতেছেন স্কেলিং করার জন্য, যে আমার বিজনেস রেডি, আমার মেথড রেডি, সমস্ত প্রসেস রেডি, আমি টাকা দিব, টাকা আনবো, টাকা দিব, টাকা আনবো, টাকা দিব, টাকা আনবো। এই জিনিসটাকে বলা হয় স্কেলিং। ওই যে অনেকেই বলে না, টাকাওয়ালার টাকা আর গরিবের বাতাস। তো আপনার টাকা যদি বিনিয়োগ করার অপশন থাকে, আপনি যদি একবার ট্র্যাকে উঠে যান, আপনার $5 খরচ করলে $6 আসবে, তার মানে $1 লাভ হবে আপনার। এরকম যদি অবস্থা হয়, তাহলে আপনার $5 খরচ করতে কোনো অসুবিধা নাই তো, আছে নাকি? $5 লাখ খরচ করলে $1 লাখ আপনার লাভ হচ্ছে। আপনি জীবনে বুস্টিং বন্ধ করবেন? জীবনে তো করবেন না। এরকম অনেক কোম্পানি আছে যারা জীবনে কখনো বুস্টিং বন্ধ করেনি, মানে কন্টিনিউ বুস্টিং করতেছে। কিন্তু আমাদের ধারণা কি, যে হঠাৎ করে আমার পেজের একটু সেল দরকার, $5 বুস্ট করে দিই, $10 বুস্ট করে দিই। এই বাজেট স্বল্পতার কারণে আমাদের হয় না। আশা করি বুঝতে পারছেন। এরপরের ধাপটা কি? এরপরের ধাপ হচ্ছে ম্যাট্রিক্স ট্র্যাকিং, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। এই ট্র্যাকটা করবেন কেমনে আর কি। আচ্ছা, কিছু বুঝতে পারতেছেন? একটু বুঝতে পারলে একটু আমাকে উৎসাহ দিন। আমাকে এই ক্লাস নিতে খুব কষ্ট করতে হয়, সারাদিন অফিস করি, পরে আবার অনেক কথা বলতে হয়। তাই একটু যদি বুঝেন, মানে দেখেন, অনেকেই দেখেন হু না ধরলে গল্প বলে না। আপনাদের ভিতরে এরকম আছে না? হু ধর না ধরলে বিরক্ত লাগে না? আপনি একটা গল্প করতেছেন, ধরেন হু ধরতেছে না, ওই লোকটা পাথরের মতো শুনতেছে এরকম করে, তাহলে হয় কি, বিরক্ত লাগে, প্রচুর বিরক্ত লাগে। তো আপনারা অন্ততপক্ষে এই যে দেখেন, রিয়াকশন বলে অপশন আছে, রিয়াকশনে চাপ দিতে পারেন। কোন জিনিসটা আপনি ভালো লাগলো, রিয়াকশন দিলেও তো আমি বুঝবো যে ওই লোকটা এই বিষয়টা বুঝলো। তাহলে আমার ভালো লাগবে না? আমি টিচার হিসাবে আমি কি চাই না যে এখানে যে 19-20 জন আছেন আপনারা, এখানে যারা বুঝতেছেন যে না এটা ভালো, এটা এটা তো খুবই ভালো, তখন আপনার রিয়াকশন দিয়ে দেন। আমি তো আর আপনাকে চোখে দেখতেছি না। তো
তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা করবেন যে একটু রিয়াকশনের ব্যবস্থা করবেন কিংবা একটু মেসেজ দিবেন। আর সুন্দর হচ্ছে ক্লাস, সহমত ভাই, স্বপ্নে দেখছি আপনার মতো হতে চাই, শুভকামনা, অভিনন্দন, এই সমস্ত মেসেজ দিবেন না। এগুলো ফাত্রা মেসেজ, এগুলো দিয়ে আসলে পালিশোধ করা হয়। পালিশোধ ওইভাবে করবেন না, স্পেসিফিক কোনো কিছু লেখা থাকলে লিখে দিবেন। আর যদি পালিশোধ করতে হয় রিয়াকশন দেন, হাততালি দিতে পারেন, একটু ফুল দিতে পারেন, তাহলে আমার আগ্রহটা আরও বাড়বে যে না ভালো হচ্ছে বিষয়টা। ম্যাট্রিক্সের ব্যাপারটা বলছিলাম। ম্যাট্রিক্স হচ্ছে আপনার যে ক্যাম্পেইন পারফরমেন্স, যেটা আপনি বুস্ট করেছেন বলছেন আর কি, এই বুস্টিংয়ের যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা আসলে কেমন হচ্ছে, কেমন পারফরমেন্স হচ্ছে, এটা কি ভালো, এটা কি মিডিয়াম, এটা কি খারাপ, এই পারফরমেন্স বোঝাটাকেই আমরা বলছি ম্যাট্রিক্স ট্র্যাকিং, মানে কিংবা ওইটাকে ফলো করা, বোঝা। আপনি কি জানেন আপনার ফেসবুক পেজে কিংবা প্রফেশনাল প্রোফাইলে ইনসাইট বলে একটা অপশন থাকে, ইনসাইট। এই ইনসাইট 99% বললে ভুল হবে, অবশ্য 95 কিংবা 90% বাংলাদেশের মানুষ বুঝে না এটা, কিংবা জীবনে কখনো ঢোকেই না ইনসাইটে। কি ইনসাইটটা হচ্ছে আপনি যে একটা কন্টেন্ট পোস্ট করেছেন, সেই পোস্টের কন্টেন্টটার পারফরমেন্স কেমন হলো, কে কতজন দেখলো, কোথায় থেকে দেখলো, সেটাকে ছেলে ছিল না মেয়ে ছিল, কোন লোকেশন থেকে দেখলো, সেটা কোন সময়ে দেখেছে, কোন সময়টা বেশি কন্টেন্ট আপনার ভিউ হচ্ছে, কিংবা কোন এলাকা থেকে, স্পেসিফিক কোন এলাকা থেকে বেশি ভিউ হচ্ছে, স্পেসিফিক 10টা কন্টেন্টের ভিতরে কোন কন্টেন্টটা বেশি ভিউ হলো, এই যে পুরো জিনিসটা আপনার যে পরিমাপ করা, এই জিনিসটাকেই আমরা বলছি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা যদি আপনি ট্র্যাক করতে না পারেন কিংবা না বুঝেন, তাহলে আপনার জন্য সামনের দিকে মার্কেটিং করাটা আরও কঠিন হয়ে যাবে। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এইগুলো ট্র্যাক করার ব্যবস্থা করতে হবে, অথবা শিখে নিতে হবে যে আমি যে বুস্ট করলাম, ভাই তুমি তো আমাকে বললা যে $10 বুস্ট করে দিছো, যেহেতু আমার কার্ড টার্ড নাই, তোমার কাছেই তো বুস্টিং হয়, আমি তো ওইগুলা বুঝি না, যে আমি খালি বুঝি যে মেসেজ আসলো কিনা, তো মেসেজ টেসেজ তো আসলো না, আর আসলেও কিনলো না, তো আবার বুস্ট করি। এইটা হচ্ছে আন্ধারে ঢিল ছুড়ার মতো। মানে আপনি মেসেজের উপরেই, মানে তোর ফোন ভালো কিনা, মানে এই যে ফোন, এই ফোন ভালো কিনা আমাদের বাঙালি চেক করে র্যাম দেখে, র্যাম কত জিবি, ও বলে যে 8 GB র্যাম, ও আমার তো 4 GB, তোর ফোনটা ভালো। মানে দেখবেন ফোন ভালো কিনা যদি জিজ্ঞেস করা হয়, সে সর্বপ্রথমে বলে যে র্যাম কত জিবি, বলে যায় 16 GB, ও তাহলে ফোন ভালো। প্রসেসর, সিপিইউ, জিপিইউ, তারপরে এই যে আপনার কোন জেনারেশন, কত ন্যানোমিটার, তারপরে কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এই সমস্ত বিষয়ে বালাই তার ভিতরে নাই, র্যামের বালাই আছে তার ভিতরে, র্যাম দেখে ফোন যাচাই করে ফেলছে। তার মানে আপনার মেসেজ কয়টা আসলো এটা দেখে যদি বুস্টিং ক্যালকুলেশন করেন, তাহলে জীবনে আল্লাহর ওয়াস্তে সামনের দিকে আপনি কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কোন অ্যালগোরিদম চেক করলে মেসেজ কম আসুক বাট প্রত্যেক মেসেজে সেল আসুক, আমার ক্লিক কম আসুক বাট প্রত্যেক ক্লিকে আমার সেল আসুক, এই জিনিসটা যদি বুঝতে হয়, তাহলে এই যে ম্যাট্রিক্স ট্র্যাকিংয়ের কথা আমি বললাম, এই ম্যাট্রিক্স ট্র্যাকিংটা করতে হবে। এখন তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই কীভাবে আপনি ট্র্যাকিং করবেন। আজকে থেকেই ইনসাইট, ফেসবুক ইনসাইট কিভাবে চেক করতে হয়, আপনি যদি ইউটিউবেও সার্চ দেন তাও আপনি পাবেন যে ইনসাইটের ব্যাপারটা কি বোঝাই দিবে। আপনি তো প্রথম বুঝতে পারবেন না কোন জায়গাতে কি অপশন আছে, আমি লিখবেন হাউ টু ইউজ ফেসবুক ইনসাইট, বানান ভুল করলেও ওরা ঠিক করে নেবে, নো প্রবলেম। তাহলে এইটাও যদি আপনি শিখতে পারেন তাহলে ট্র্যাকিংটা আপনার জন্য সহজ হয়ে যাবে, রাইট? সো এখানে ক্লিক, ইমপ্রেশন, কনভার্সন ইত্যাদি ম্যাট্রিক্সের উপরে নজর রাখুন। দেখেন যে এই যে ইমপ্রেশন কি, ক্লিক কি, কনভার্সন কি, তারপরে রিচ কি জিনিস, রিচ কত হলে ইমপ্রেশন কত হবে, তারপরে হচ্ছে এই যে এঙ্গেজমেন্ট জিনিসটা কি, এটা নিয়ে আমি কিন্তু দারুণ একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসটা যারা মিস করেছেন তারা ইকেআর একাডেমির যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের লিঙ্ক আমি দিয়ে দিব, এই লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে ইকেআর একাডেমির যে চ্যানেলে সেই, মানে আমি সুন্দর করে ভিডিওটা ধারণ করেছি, আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এটা খুবই উপযোগী একটা ভিডিও, যেখানে আপনি এই পুরো বিষয়টা বুঝতে পারবেন আর কি। তার মানে এগুলো আপনার প্রয়োজনীয় যেটা, সেটাই বিষয়টা আপনাকে অপটিমাইজ করতে হবে এবং ট্র্যাক করতে হবে। এটা হলো ম্যাট্রিক্স ট্র্যাকিংসের বিষয়, আশা করি বুঝতে পারছেন। এরপরে এবি টেস্টিং, যেটা প্রথমে আলোচনা করছিলাম আমরা, যে বিভিন্ন অ্যাড ভ্যারিয়েশন পরীক্ষা করে দেখুন এবং সেরা পারফর্মিং অ্যাড খুঁজে বের করুন। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েশন কি, ধরেন আমি যে টি শার্টটা পরে আসি, সেম পোলো টি শার্ট আবার সাদা কালারেরও আছে, তার মানে টি শার্টই ওইটা, কিন্তু এইটা হচ্ছে অ্যাশ কালার, ওইটা হচ্ছে সাদা কালার, আর একটা আছে ব্লু কালার। তাহলে টি শার্ট একই বাট ভ্যারিয়েশন আছে, কোনোটা এক্সেল, কোনোটা আবার হচ্ছে ডাবল এক্সেল, কোনোটা আবার এল সাইজ, কোনোটা আবার এম সাইজ, টি শার্টই ওইটা, এটার আবার ভ্যারিয়েশন আছে।
তো আপনি যখন অ্যাড দিচ্ছেন, এই অ্যাডের ভ্যারিয়েশন করা যায়, যেটাকে আমরা অ্যাড সেট বলছিলাম, কিংবা আমরা অ্যাড কপির কথা বলছিলাম, যেটার ভেতরে আপনি একাধিক অ্যাড সেট তৈরি করে নিতে পারবেন, যাতে করে আপনি খুব সহজে এগুলো পরীক্ষা করতে পারেন যে কোন অ্যাডটা আমার ভালো পারফর্ম করলো, রাইট? তারপরে হেডিং, কপি, ভিজুয়াল এবং সিটিএ বিভিন্ন বিভিন্ন সময় এগুলো, এই সংস্করণগুলো পরীক্ষা করতে হবে। পরীক্ষা বলতে কি বোঝাচ্ছি? কপি লিখছেন একটা, মানে অ্যাডের, ধরেন একটা পূর্ণাঙ্গ অ্যাডের কয়েকটা পার্ট থাকে। মানে আপনি যখন কোনো কন্টেন্ট দেখেন ফেসবুকে, তখন কয়টা পার্ট দেখেন? প্রথমত দেখেন যেটা ভিজুয়ালি দিচ্ছে, মানে কখনো কি লেখার দিকে আগে চোখ যায়? আগে তো লেখার দিকে চোখ যায় না। ভিজুয়াল মানে সেটা হতে পারে ছবি, হতে পারে ভিডিও, হতে পারে রিলস, এটার দিকে তো চোখ যায় প্রথমে। তো এটা একটা পার্ট, মানে ভিজুয়াল হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে কপি, মানে ক্যাপশনটা, সেটা হচ্ছে একটা পার্ট। আর তৃতীয় হচ্ছে সিটিএ, মানে ওই বাটন টাটন আছে কিনা, আছে কিনা, যে কোন জায়গাতে ক্লিক করে আমি মানে ওনার সাথে যোগাযোগটা করব। এই তিনটা হচ্ছে পার্ট থাকে। এই তিনটা পার্টই কিন্তু আপনি দেখেন, রাইট? এখন এই তিনটা পার্টের ভিতরে কোন কারণে আপনার সেলটা হচ্ছে না, এটা বের করারটাকেই আমরা বলছি এবি টেস্টিং। এমনও হতে পারে যে কন্টেন্ট ভালো কিন্তু সিটিএ খারাপ, মানে মানুষ যে আপনার সাথে যোগাযোগ করবে 100 জনের ভিতরে জটিলতার কারণে 90 জন আর যোগাযোগ করতেছে না, চাই সে সেটা কিনতে চায়। আপনার পেছনে সময় দেওয়ার টাইম আছে আমার? আমি কি আপনার ওই পেজটা নিয়ে 1 ঘন্টা বসে থাকবো? আমার এরপরে নেক্সট করলে আর একটা বিক্রেতা আমার সামনে চলে আসতেছে, ওই টাইম কি আপনাকে আমি দিব? ওই 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 চাকরি আমাকে কে দিছে? তাহলে আপনি কিভাবে ভাবেন যে আপনার কাস্টমার আপনার সাথে সহজে যোগাযোগ করে আপনি কিনবে? তার মানে ভিডিও ভালো, ক্যাপশনও ভালো, সিটিএ খারাপ, মানে বাটন খারাপ, কিংবা কমিউনিকেশন করতে পারছে না, এই কারণে সেল কম হতে পারে। আবার সিটিএ ভালো, কন্টেন্ট খারাপ, ক্যাপশনও ভালো, সিটিও ভালো, কন্টেন্ট খারাপ, মানুষ দেখে প্রথমেই স্কিপ করে যাচ্ছে, মানে 1 সেকেন্ডও দেখতেছে না, তারপরে নেক্সট, 1 সেকেন্ডও দেখতেছে নেক্সট। তার মানে আপনার কন্টেন্ট খারাপ, আপনি হুক করতে পারেননি, মানুষকে টানতে পারেন নাই। আপনারা কোন ভিডিওটা দেখেন, যে ভিডিওটা অলরেডি 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড আপনি দেখে ফেলেছেন? কোন ভিডিওটা আপনি বেশিক্ষণ ধরে দেখেন? একটু খেয়াল করে দেখেন। আপনি অলরেডি 5 সেকেন্ডের বেশি সময় ধরে দেখেছেন, ওই ভিডিওটাই আপনি বেশিক্ষণ ধরে দেখেন। এরকম একটা সমীক্ষা করলে দেখা যাবে যে 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ডের মধ্যে যদি আপনি ভিডিও দেখেন, তাহলে ওই ভিডিওটা পরিপূর্ণভাবে ভিডিও দেখা হয় না, আপনি স্কিপ করে যান, মানে নেক্সট করে যান। কিন্তু আপনি 10 সেকেন্ড দেখে ফেলছেন এবং এমন কোনো কথা লেখা আছে যে আপনারা যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি এই লাভটা পাবেন, তাহলে ও হুক হয়ে গেল, মানে ওই জায়গাতে সে কানেক্ট হয়ে গেল। তাহলে কি হলো, যে সে পুরো ভিডিওটা দেখলো এবং তার ভিতর ইমপ্রেশন আসলো। তার মানে আমি কি বলছিলাম, এবি টেস্টিং মানে কন্টেন্ট ভালো কিনা, তারপরে আপনার সিটিএ ভালো কিনা, কপিটা মানে ক্যাপশনটা ভালো কিনা, এগুলো পর্যায়ক্রমে 3বার চেক করলে আপনি তারপরে বুঝতে পারবেন। আবার এটার কতবার হতে পারে এটা নির্ভর করবে যে আপনি ভালো করে চেক করতে পারছেন কিনা, যে কোনটার কারণে মানুষ ক্লিক করতেছে না, ক্লিক করলেও কিনতেছে না কেন। এইটা এমনও হতে পারে যে ক্লিকও করছে, কিনতেও চায়, কিন্তু দাম বেশি, আপনার কেনাই বেশি। অন্যরা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্যটা নিয়ে এসে বিক্রি করছে বিধায় আপনার থেকে 200 টাকা কমে বিক্রি করতে পারছে, বাট আপনার পণ্যটাই বেশি দামে কেনা, সেই ক্ষেত্রে ও আর নিচ্ছে না। তাহলে এখানেও একটা ভ্যারিয়েশন আছে। এবি টেস্টিং এইটাই, যে পুরো জিনিসটাকে টেস্ট করা, যে আসলে কেন আমি বিক্রি করতে পারছি না, এটাকে আমরা বলছি এবি টেস্টিং। ওকে, তারপরে ফাইনালি যেটাকে আমরা বললাম রিমার্কেটিং, যেটাকে আমরা আপনার ওয়েবসাইট আগে ভিজিট করেছেন এমন এমন লোকদেরকে টার্গেট করতে বলছি, রিমার্কেটিংয়ের অ্যাড ব্যবহার করে আপনার ব্র্যান্ডের সচেতনতা বাড়ান এবং কনভার্সন রেট বাড়ান, এটা আমি বলেছি। দুটো পয়েন্ট আমি লিখেছি এখানে। দুটো পয়েন্টের ভিতরে হচ্ছে কি, আপনি আপনার পেজে যারা আসছে, আচ্ছা আপনার কি জানেন যে ফেসবুকে এমন কোনো অপশন আছে কিনা যে আপনার প্রোফাইল কয়জন ভিজিট করলো এটা দেখা যায়? জানেন কি না? একটু লিখে দেন যে না আমি জানি, যে যাই, এরকম যাই। আমি কি বলতে পারছি যে আপনার প্রোফাইল কতজন ভিজিট করলো সেটা আপনি দেখতে পান, যে এতজন ভিজিট করেছে। আমি জানি আছে, সাথী বলেছে আছে, আর কে কে জানেন? যায়, মারুফ হোসেন ভাই বলেছে যায় কি যায় না, এটা লিখেন, যায় কি যায় না, কতজন ভিজিট করেছে, যায় কি যায় না, মানে কে কে ভিজিট করেছে, কতজন না, অ্যাকচুয়ালি কে কে ভিজিট করলো আমার প্রোফাইল, কে 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 ভিজিট করলো, কোন কোন মানুষ ভিজিট করলো, এটা দেখা যায় কি যায় না। একজন জানা নাই বলছে, আমি আমি জানি না, জানি না, কেউ বলছে জানি না। ভেরি গুড, আপনারা রেসপন্স করেছেন, এটা আমি খুব গ্রেটফুল। আপনারা আমার সাথে কানেক্ট হয়েছেন, আপনারা বলতেছেন, কথা বলতেছেন, এটা আমার ভালো লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কথা বলেন। তো অনেকেই বলছে জানি না, অনেকে বলছে যায়, অনেকে বলছে আমি 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 যাই কিন্তু জানি না, ব্যাপারটা এরকম আর কি। যায় না, আমি এটার উত্তর হচ্ছে যায় না। কে ভিজিট করেছে এটা দেখা যায় না, কিন্তু কতজন একটা এস্টিমেট দেখা যায় যে কতজন ভিজিট করেছে।
প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখা যায় যে আপনার পেজটা কিংবা আপনার ভিউটা কত হয়েছে এটা দেখা যায়, কিন্তু কে ভিজিট করেছে এটা দেখা যায়, মানে আলাদা করা যাবে না সেখান থেকে। এস্টিমেটেড, মানে অনেক সময় দেখেন আপনার ফেসবুকে এটা এরকম অ্যাড আসে, আপনি কি জানতে চান আপনার প্রোফাইল কে ভিজিট করেছে, এখানে ক্লিক করুন, ওখানে ডাটা নিয়ে আপনাকে একটা রামঝাম কোনো কিছু দিয়ে বলে দেবে যে হ্যাঁ এইটা এরকম। তার মানে হচ্ছে কি আপনাকে একটা মানে মূলা ঝুলাই দিয়ে আপনার ডাটাগুলো কালেক্ট করে নিচ্ছে সে। ফেসবুকের প্রোফাইল কে ভিজিট করেছে এটা দেখা যায় না, এটা আপনি মেনে নেন যে না যায় না, আসলেই যায় না। কিন্তু যদি যাই ভাবেন তাহলে ভুল ভাবছেন। আচ্ছা, কেন বলেছি এটা? ফেসবুকে আপনার প্রোফাইল বা পেজের ট্র্যাকিং করা সীমিত, মানে আপনি ট্র্যাক করতে পারবেন অল্প পরিসরে। কিন্তু আপনি যখন বলছেন যে তুমি কি এই জায়নামাজটি কিনতে চাও, এই জায়নামাজের এই বৈশিষ্ট্য আরও জানতে চাও, সরাসরি অর্ডার করতে চাও, তাহলে এই নিচের বাটনে ক্লিক করো। এই বাটনে ক্লিক করা মানে কি? বাটনে ক্লিক করা মানে একটা নির্দিষ্ট জায়গায় সে নিয়ে যাচ্ছে, এটা পেজে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলছি, রাইট? সেটাকে আমি ওয়েবসাইটেও বলতে পারি, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এখন যখনই সে ওয়েবসাইটে যাবে তখন থেকে তার ট্র্যাকিংটা আরও মজবুত হবে। কি মজবুত হবে? যে সে কখন ভিজিটটা করলো, সে কোন আইপি দিয়ে ভিজিট করলো, আইপি মানে তার আইপি অ্যাড্রেসটা কি, কোন লোকেশন থেকে ভিজিট করলো, এবং কোন পর্যন্ত সে স্ক্রল করে নামলো, কোন পর্যন্ত সে দেখলো, অ্যাড টু কার্টে ক্লিক করার পরেও তথ্য দিল না, কতজন দিল না কতজন দিল, সাবমিট করার পরেও পেমেন্ট করলো না কয়জন, এই জিনিসগুলো তখন ফেসবুক ট্র্যাক করতে থাকে। এটাকে পিক্সেল সেটআপ বলে, অনেক সময় আপনারা হয়তো শুনছেন। এই পিক্সেল সেটআপ করে দিলে এটা হবে। এখন আপনার সাইটে ধরেন 100 জন ভিজিট করেছে, তার ভিতরে 2 জন কিনেছে আর 98 জন কেনে নাই। এখন রিটার্গেটিং মার্কেটিং মানে কি? আপনার ওয়েবসাইটে আগে ভিজিট করেছে বাট পণ্যটা কেনে নাই, এই ডাটাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। কোন প্রোফাইল থেকে ভিজিট করেছে সেই ডাটাগুলোও ফেসবুক আলাদাভাবে আপনাকে দিবে, এবং সেই ডাটার পরিপ্রেক্ষিতে তাদেরকে আবার আলাদাভাবে ভিডিও ওই বিজ্ঞাপনটা দেখাতে পারবেন। মজার ব্যাপারটা কি আমি আপনাকে বলি, আপনারা এই সূত্রটা যদি পালন করেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ফার্স্ট ওয়ান, আমি সরাসরি কোনো কিছু সেল করব না, আমি আগে একটা অ্যাওয়ারনেস ভিডিও, আমি জায়নামাজের কথা বলছিলাম, জায়নামাজ কার কাছে বিক্রি করায়? নামাজি মানুষের কাছে। প্রথম আপনার এটা মাথায় আসবে। আমি মনে করি এটা না। জায়নামাজ 2 শ্রেণীর মানুষের কাছে বিক্রয় করা যায়। একটা হচ্ছে উপহার দিতে চাচ্ছে তাদের কাছে, আর একটা হচ্ছে বেনামাজি, নামাজ পড়তে চায় না, জায়নামাজ কিনে তার ভিতরে ধার্মিকতার ভিতরে আসছে, সেই জায়নামাজটা কিনতে চায়। যে নামাজি তার তো জায়নামাজ আছে রে ভাই, তাকে টার্গেট করে আপনার লাভ কি? আমি কি বোঝাতে পারছি? এদের টার্গেটের ভিতরে যে টুইস্ট, টার্গেট করার যে ভিতরে টুইস্ট, এই টুইস্টটাও তো আপনাকে বুঝতে হবে। তো আপনি কি করছেন? আপনি একটা অ্যাওয়ারনেস বানাইছেন ইসলামে নামাজের গুরুত্ব কতটুকু। আপনি কি করছেন? জায়নামাজের কথা কোথাও বলা নাই ওখানে। ইসলামী নামাজের গুরুত্ব কতটুকু, কেন নামাজ ফরজ করা হয়েছে, নামাজ না পড়লে কি হয়, এরকম সবাই বলে। কিছু কিছু ডিফারেন্ট টাইপের কোনো একটা অ্যাঙ্গেল থেকে নিয়ে এসে এমন ভিডিও দেখাবেন যে সে এর আগে এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে নাই। আচ্ছা, এখন ভিডিও দেখার পর তার ভিতরে খুব ইমপ্রেশনটা আসছে যে না আসলেই তো নামাজ পড়ি না, এটা ঠিক না, তার ভিতরে কিন্তু অনুশোচনা আসবে। আমি ইসলামকে ব্যবহার করে কোনো ব্যবসার কথা বলছি না, আমি বলছি এটা মেথড, আমি জাস্ট এক্সাম্পল বলছি, এটা হচ্ছে প্রতীকী স্বরূপ আপনারা ধরবেন। তো এখন ওর ভিতরে যেহেতু ধর্মভীরুতা চলে আসলো, এখন ধর্ম পালন করতে হলে কিছুই লাগে না, মসজিদ লাগে। তো এখন তারপরে আমি কি করলাম, ওই অ্যাওয়ারনেস ভিডিওটা দেখে কারা কারা ইংগেজ হলো, কারা কারা কমেন্ট করলো, কারা কারা ওই জায়গাতে হচ্ছে ওই ভিডিওটা লাইক করলো, এই ডাটা ফেসবুক কিন্তু আপনাকে আলাদাভাবে দেয়, আপনি জানেন না তাই পান না। এখন এই যে ডাটাগুলো আপনি পাইলেন, আপনার বিজ্ঞাপন দেখানোর জন্য অল ওভার বাংলাদেশ দেওয়ার দরকার নাই। আপনার ওই ভিডিওটা ভিউ হয়েছে ধরেন কথার কথা 1 লাখ, তো এই 1 লাখ মানুষের কাছে আপনি শুধুমাত্র ওই 1 লাখ মানুষের কাছেই যায় না আমাদের ভিডিওটা নিয়ে। এর আগে আপনি এমন মানুষের সাথে কথা বলেছেন যার সাথে একবার দেখা হয়েছিল আপনার, এবং সে যদি মনে করাই দেয় যে ভাই ওই যে অমুক বিয়েতে দেখা হয়েছিল মনে আছে না, ও হ্যাঁ হ্যাঁ ভাই আপনি সেই, হ্যাঁ কি অবস্থা ভাই ভালো আছেন, কিন্তু কথা শুনে মনে হয় পরের বার যে সারা যে জনমের পরিচিত, সে জনমের পরিচিত না, সে একবারই দেখা করছে আপনার সাথে। এখন আপনি যেহেতু আগে একবার ভিডিও দেখাইছেন তাকে নামাজ না পড়লে কি হয়, পরে আবার বলতেছেন যে হ্যাঁ আপনারা হয়তো বা জানেন নামাজ না পড়লে কি হয়, কিন্তু নামাজ পড়তে হলে জায়নামাজেরও প্রয়োজন, আমরা ভালো মানের জায়নামাজ দিচ্ছি খুবই সাশ্রয়ী মূল্যে, হাদিয়াটা খুবই অল্প, আপনারা চাইলে কানেক্ট মানে এটা নিতে পারেন। তখন ওই লোক কিন্তু দ্রুত কানেক্ট হবে আননোন পার্সনের থেকে, কারণ আপনার কাছ থেকে সে অ্যাওয়ারনেসটা পাইছে। অ্যাওয়ারনেস পাওয়ার সে বুঝছে যে না ও আচ্ছা এই লোকই সেই লোক, তখন কানেক্ট হলো, তার সেলের পরিমাণ বাড়বে।
তার মানে সরাসরি সেল না, আই রিপিট, সরাসরি সেল না। আগে সচেতনতা তৈরি করার জন্য অ্যাওয়ারনেস করছি, এটার মানে হচ্ছে সচেতন হওয়ার জন্য ভিডিও মেক করেন। যে আপনি যদি ডিটারজেন্ট পাউডার বিক্রি করেন, তাহলে আপনি ভিডিও মেক করেন যে কিভাবে কাপড়কে আপনি দীর্ঘদিন রং জ্বলে যাওয়া থেকে বাঁচাবেন, কিভাবে কাপড় এবং আপনার হাতের ত্বক, আপনি যে হাতের ত্বক অনেক সময় খসখসে হয়ে যায়, কাপড় কাচার সময় কোন কোন বিষয়গুলো পালন করবেন, লেবুর কার্যকারিতা কি, লেবু দিয়ে কিভাবে আপনার একদম জমে যাওয়া ময়লা কিভাবে তুলবেন, দাগ তুলবেন, এগুলো হচ্ছে সচেতনতা ভিডিও। এখানে কোথাও ডিটারজেন্টের কথা বলা নাই যে আমার ডিটারজেন্ট নাও তুমি, কারণ আমি ডিটারজেন্ট বিক্রি করি। এখন মানুষ সচেতন হলো, আস্তে আস্তে মানুষ এখানে আসতে শুরু করলো, প্রচুর ভিডিও দেখলো। এখন সব ভিডিও তো ভাইরাল হবে না, কোনো কোনো ভিডিও দেখবেন 200, কোনো কোনো ভিডিও 2000, এরকম তো হবে। এরকম 4-5টা ভিডিও কন্টেন্ট বানানোর পর তারপরে আপনি ক্যাম্পেইন রান করেন যে কারা কারা ওই ভিডিওগুলোকে লাইক কমেন্ট করছে, ভিউ করছে। তাহলে হবে কি, স্পেসিফিক ফিল্টার করেই মানুষকে নিয়ে আসতেছেন আপনি, যে এই মানুষগুলোর আগ্রহ আছে এই যে মানে কাপড় কাচা, তারপরে কাপড় ভালো রাখা, এই ব্যাপারে তার আগ্রহ আছে বলেই সে ওখানে কমেন্ট করছে, লাইক করছে। আমি নিশ্চয়ই বুঝতে পারছি, এটাকেই আমরা বলছি রিমার্কেটিং। এই মেথডটা যদি একবার অ্যাপ্লাই করতে পারেন আপনি, এই যে কোথায় কোথায় আপনার বাধা আছে, যে আপনি জানেন না যে কোন জায়গাতে এই টার্গেট অডিয়েন্সকে আলাদা করা যায়, আপনি জানেন না যে অ্যাড ম্যানেজারে এই ডাটাগুলোকে কিভাবে ইনসার্ট করে ওই ভিডিওটাই আমি ওই মানুষগুলোকেই দেখাবো, এটা কেমনে করতে হয় আপনি জানেন না, এগুলো কিন্তু আপনার বাধা, এগুলো আপনি করতে পারবেন না প্রথম প্রথম। তারপরে শিখে নেবেন, তারপর দেখবেন যে কাস্টম অডিয়েন্স, হাউ টু ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। আমি কিন্তু মাঝে মধ্যে বলে দিই যে কী লিখে সার্চ দিবেন আপনারা, হাউ টু ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এই ডাটাগুলো। আশা করি এখানে যে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট আমি খুব ভালোভাবে আমি বুঝিয়েছি আপনাদের, যে আসলে কোনটা কোনটা হচ্ছে এইটা কিভাবে মানে আপনাকে জানতে হবে। এরপরে আরও আছে, আমি আরও চলে যাই, যে কারণে বুস্ট করলেও সেল আসে না। তো এখানে আমি বলে দিচ্ছি যে যে কারণে আপনি বুস্ট করেছেন সেল আসে না, আমি ঝটপট বলে দিচ্ছি। ভুল অডিয়েন্স টার্গেট করার কারণে সেল আসবে না, দুর্বল কন্টেন্ট, আপনি যেন তেন কন্টেন্ট দিয়ে বুস্ট করতে চাইছেন, আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি যে কোনোভাবে একটা কন্টেন্ট বানাইছেন, কোনোভাবে একটা বানাইছেন, বানানোর পর আপনি ভাবতেছেন এটার প্রতি বিনিয়োগ করব, টাকা খরচ করব, তারপরে হচ্ছে আমি বুস্টিং করে দেবো, এটার কারণেও আপনার হচ্ছে বুস্ট করবেন, তাও সেল ভালো পাবেন না। বাজেট কম, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছি, ব্র্যান্ড ট্রাস্টের ঘাটতি আছে, আপনি মার্কেটে নতুন, ব্র্যান্ডিং করেন নাই, সচেতন করেন না, ওই যে বললাম কানেক্ট করতে পারছে না মানুষ আপনার সাথে, নতুন একটা মানুষের কাছ থেকে আমি কেন কিনবো, এই জিনিসটা একটা ব্যাপার থাকে। সঠিক পাঞ্চ নেই, পাঞ্চ মানে বলতে যেটা বোঝাচ্ছি যে কাস্টমার বিশ্বাসটা পরে আপনি এমনভাবে তাকে ম্যানুপুলেট করতে পারছেন, এমন একটা কন্টেন্ট দিয়েছেন, মানুষ কানেক্ট হয়ে যেতে পারছে, এটাকে বলা হয় পাঞ্চ। আপনি কাপিল শর্মা শো নামের একটা প্রোগ্রাম হয় ভারতে, যদিও এখন এটা খুব সমালোচিত ব্যক্তি সে, তারপরেও সে যে কথাগুলো বলে প্রতিটা কথাতে শুনলে মনে হয় হাসি। মানুষকে হাসানো খুব কষ্টকর, মানুষকে হাসানো খুবই কষ্টকর, কথার মাধ্যমে হাসানো তো আরও কষ্টকর। তো সেই ক্ষেত্রে তার পাঞ্চগুলো ভালো, মানে সে যেভাবে বলে, বলার পরেই মানুষ হাসে। ওকে, সেই পাঞ্চ নাই, আপনি ভাবেন না যেহেতু কন্টেন্ট নেই, সেই ক্ষেত্রে এই পাঞ্চ ছাড়া যে কোন কন্টেন্ট দিচ্ছেন আপনি প্রভাব বিস্তার করতে পারছেন না, আপনার সেল আসবে না সেভাবে। সঠিক অফার দিতে পারছেন না, খালি বলছেন ধামাকা অফার, লুটপুট অফার, এই অফার সেই অফার, কিন্তু ওই অফারের সাথে আমি কোনো কানেক্টই করি নাই, মানে অফারটা আমার দরকারই নাই, আর ভালো পণ্যের দরকার। তা অফারের সাথে যদি কানেক্ট করতে না পারেন, তাহলে অফার দিয়ে লাভটা কি? বলছেন 30% ছাড়, এই পার্সেন্ট দিয়ে কোনো কাজ হচ্ছে? আপনি যদি বলতেন যে 1000 টাকা ছাড়, তাহলে তাও তো আমি বলতাম যে 1000 টাকা ছাড়, কি এমন জিনিস যে 1000 টাকা ছাড় দেখি তো, তাও তো আপনি একটু কানেক্ট হতে পারলেন। অফারও ভুল দেই আমরা। তারপরে কি, অস্পষ্টতা, মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারছেন না, এই অস্পষ্টতা হওয়া ঝামেলা। এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, বুদ্ধিমানের কাজ করতে চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, মোবাইলটাকে এভাবে সোজা করে না রেখে রোটেশন অফ করে দিয়ে এভাবে আড়াআড়িভাবে করে দেখেন, দেখাবার একটা স্ক্রিনশট মেরে দেন, তাতে করে পরবর্তী সময় এগুলো আপনি পয়েন্ট পয়েন্টে কাজ করতে পারবেন। আচ্ছা, ল্যান্ডিং পেজ ইস্যু, আপনি যে ল্যান্ডিং পেজ বানাইছেন কোনো মতে জগা খিচুড়ি মার্কা ল্যান্ডিং পেজ হয়েছে, একটা বাজে এরকম ডিজাইনের ল্যান্ডিং পেজও ভালো পারফর্ম করে যদি ওটা সঠিকভাবে ফাংশন করে। তাই আপনি ল্যান্ডিং পেজের ইস্যুগুলোও বের করতে পারেন, ডিজাইন করাটাই মূল কথা না, সবগুলো কাজ করছে কিনা, ফাংশন হচ্ছে কিনা, এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে। পিক্সেলটা সঠিকভাবে সেট আপ করা হয়েছে কিনা, পার্সেস সঠিকভাবে করা যাচ্ছে কিনা। আপনি 4-5 জনকে ওই ল্যান্ডিং পেজের তথ্য দিয়ে বলবেন যে তুমি এখানে একটা অর্ডার করে দেখো তো পারো কিনা, সে যদি সহজে অর্ডার করতে পারে তাহলে অবশ্যই ভালো কাজ করতেছে, আর যদি অর্ডার করতে না পারে, ঝামেলা মনে হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে কোথাও না কোথাও ফাংশনের সমস্যা আছে। তার মানে এখন 200 টাকা 500 টাকা 2000 টাকাতে ল্যান্ডিং পেজ বানানো যায়, কারণ কপি পেস্ট করে সবাই, কিন্তু ফাংশন রেডি করার ক্ষেত্রে একজন এক্সপার্টের সহযোগিতার প্রয়োজন আছে।
তাছাড়া এক্সপার্ট ছাড়া ফাংশন ব্যাপারটা বুঝে না, কারণ সবাই ওয়ার্ডপ্রেসের টুকিটাকি কাজ শিখে ওইটা মনে করছে যে এটা মনে হয় আমি বিক্রি করতে পারবো, বুস্ট করে দিচ্ছে, আপনিও প্রভাবিত হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেজ বানানোর ডিজাইন করাটাই মূল কথা না, ল্যান্ডিং পেজ বানানোর পর এটা ফাংশন করবে কিভাবে, আমার পেজের সাথে এটা কানেক্ট ভালোভাবে হয়েছে কিনা, এটা জানাটা খুব জরুরি। তবে প্রাইসিং মিসম্যাচ, মানে আপনি যা সেল করছেন সেইটার প্রাইসিংয়ের মিসম্যাচ হচ্ছে, অন্যজন এর থেকে কম দিচ্ছে, কিংবা আপনার প্রাইসিংটা অসম্ভব রকমের কম দাম, মানুষ বিশ্বাসই করতেছে না যে আপনি সঠিক পণ্য দিচ্ছেন কিনা। তো তাই প্রাইসিং মিসম্যাচটা খুবই জরুরি, এই জন্য রিসার্চ করতে হবে আগে যে অন্যরা কী দামে বিক্রি করতেছে। অনেক কম্পিটিশন, মানে প্রচুর কম্পিটিশন, ওই সবার স্রোতে গা ভাসিয়ে একই জিনিস আপনি করতেছেন, আপনার সেজন্য সেল কম হতে পারে। সিজন বা টাইমিংয়ের ভুল, এই যে যেমন কিছুক্ষণ আগে সাথী বললো যে ভাইয়া ওই জন্য আমি বুস্টিং বন্ধ করে রাখছি, টাইমিং ভুল। মানে এখন ওনার এই যে ট্রাভেল এজেন্সির যে বিজনেসটা এখন সেভাবে গ্রো করবে না, মানে ওইভাবে সেল আসবে না, সেজন্য সে আপাতত বুস্টিং বন্ধ রাখছে। সিজন এবং টাইমিংয়ের ভুল হলেও কিন্তু সেল আসবে না। চলেন আরও ঝটপট কিছু পয়েন্ট আমরা দেখে ফেলি। মেটা অ্যাড এবং পেইড মার্কেটিং কখন করতে হয়, কোন সময় করবেন, মানে আপনি কখন বুঝবেন যে আমি কোন সময় আমি হচ্ছে বুস্টিং করব। বুস্টিং তো করবে যে কোনো সময় করা যায়, কিন্তু কখন করবেন এটা বুঝবেন কেমনে? দেখেন আমি প্রত্যেকটা লাইন ইনফরমেশন দিচ্ছি আপনাকে, যদিও আমি বেশি বেশি করে ইনফরমেশন দিচ্ছি, বাট এগুলো আমি রেকর্ড করে রাখতেছি। আপনার যদি মনে হয় যে না পরে আমি আবার রিপিটলি ভালো করে দেখবো, থেমে থেমে দেখবো, পার্ট বাই পার্ট দেখবো, তাও আপনার পরবর্তী সময় উপকারে আসবে আশা করছি। আর আমি প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় নিচের দিকে টাইমিং সেট করে দিই। তো ধরেন আপনি একটা 1 ঘন্টার ভিডিও দেখতেছেন, আপনার তো পুরো ধৈর্য নাই যে পুরোটা আপনি দেখবেন, আমি পার্টগুলোকে আলাদা করে দিই, ওই টাইমের উপর ক্লিক করলে এক্স্যাক্টলি ওই জিনিসটাই আপনি জানতে পারবেন। তাই পরবর্তী সময় আমার ভিডিও দেখার সময় নিচের দিকে টাইমিংটা খেয়াল করবেন যে কোন টাইমিংয়ে কোন কথাটা বলা হয়েছে, আমি ওইটা আলাদা আলাদা করে রাখি, যাতে করে আপনি সহজে এক্স্যাক্ট ওই টপিকে আপনি শিখতে পারেন। যেমন এখনকার টপিক হচ্ছে মেটা অ্যাড বা পেইড মার্কেটিং কখন করতে হয়, মানে ফেসবুকে বুস্টিং আমি কখন করব। ওকে, সো এখন নতুন প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চের সময়, মানে আপনি যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন মার্কেটে, সার্ভিসটা নিয়ে আসছেন, সেটা তো মানুষকে জানাতে হবে, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি পেইড মার্কেটিং করতে পারেন। তারপরে ব্র্যান্ড সচেতনতা বাড়ানোর জন্য আপনি যা বিক্রি করতেছেন সেটার মানুষ সচেতন করতে চাচ্ছেন, আপনি মানুষকে জানাতে চাচ্ছেন। মানে প্রথমটা হচ্ছে নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন মার্কেটে, এটা একটা, আর একটা হচ্ছে সচেতনতা বাড়ানোর জন্য। দেখবেন স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটা ফেসবুক মানে গ্রামীণ ফোন বুস্ট করে দিয়েছে, স্বপ্ন যাবে বাড়ি আমার, মানে ঈদের সময় সময় এই গানটা বেশি শোনা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই মানুষ ঘরে ফিরছে, এটা একটা ইমোশনাল ব্যাপার। এই ইমোশনাল ব্যাপারটাকে এই গ্রামীণ ফোন বলতেছে তুমি যেখানেই থাকো আমাদের সাথেই আসো। তার মানে নেটওয়ার্ক আমার এতই স্ট্রং, তুমি যেখানেই যাও, বাড়িতে যাও, আজ বাথরুমে যাও, আমার নেটওয়ার্ক কিন্তু ঠিকই পাবে। এই কথাতে তারা একদম হিডেনভাবে মেসেজটা দিয়েছে। তাহলে কি সচেতনতা বাড়ানোর জন্য তারা কিন্তু বুস্টিং করেছে, কোথাও বলেনি যে আমার মেগাবাইট কিনো রে, আমার রিচার্জ করো রে, ফ্লেক্সিলট দাও রে, এটা কিন্তু তারা বলে নাই, তারা সচেতন করেছে। এটার জন্য পেইড মার্কেটিং প্রয়োজন। তারপরে কি সিজনাল বা উৎসবকালীন অফার চালু করার সময়, আপনার এখন সামনে ঈদ, আপনি এখন মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং উড়াধুরা ব্যবসা করতে হবে আপনার এখন। মানে এখনই মানুষ বেশি কিনবে, মানুষের কেনার প্রবণতা এখনই বেশি, ঈদ যেহেতু সামনে 1 মাস পর, তো সেই ক্ষেত্রে তখন আপনাকে বুস্টিংয়ে যাইতে হবে, তাহলে আপনি আপনার প্রোডাক্ট দ্রুত সেল করতে পারবেন। তারপরে কি? তারপরে হচ্ছে যে কনভার্সন বাড়াতে আপনার প্রতিদিন 1টা 2টা করে সেল হয়, আপনি চাইতেছেন প্রতিদিন 10টা 20টা 100টা করে সেল হোক, তার মানে এটা কনভার্সন হোক। তো এই কনভার্সন মানে মেসেজ দেওয়ার কনভার্সন, কনভার্সন মানে কোনো কিছু ইম্প্যাক্ট দিচ্ছেন, মানে ইনপুট দিচ্ছেন, সেটার বিনিময়ে কিছু পাচ্ছেন, এটাকে আমরা কনভার্সন বলি আর কি। বিনিময় হচ্ছে, এই বিনিময় বাড়াতে আপনি বিনিয়োগ যেহেতু করছেন, স্টক করছেন, তার মানে আপনি খরচ করতেছেন, এটার এটার এগেনিস্টে আপনার সেল কম হচ্ছে, তার মানে 1টা 2টা সেল হচ্ছে, আপনার লাভ হচ্ছে কম। আপনার যে ডেইলি যে খরচটা, এমনও অনেক দোকান আছে শাটার খুললেই 5,000 টাকা খরচ হবে তার, মানে শাটারটা যদি খোলে তার প্রতিদিন তার 5,000 টাকা খরচ হবে, কিংবা 5 লাখ টাকা খরচ হবে। তো তাহলে তার কি পোষাতে হবে, তো মিনিমাম 6,000 টাকা ইনকাম করতে হবে, তাহলে না তার সে পকেটে 1,000 টাকা ঢোকাতে পারবে। তা আপনারা আয় ব্যয়ের হিসাব রাখেন না বলে প্রতিদিন একটা খরচ আছে, এটা হিসাব নিকাশ করেন না। তো সেই ক্ষেত্রে কনভার্সন বাড়াতে হবে, বুস্টিং করতে পারেন, নো প্রবলেম। তারপরে কি রিটার্গেটিং করার জন্য, এই যে বললাম একটা বুস্টিং প্রথমে করবেন অ্যাওয়ারনেসের জন্য, তারপরে কাস্টমার বের হবে, ওইগুলোকে আলাদা করে রিটার্গেটিং করার জন্য আপনি বুস্টিং করতে পারেন। প্রথমে সেল বুস্ট না করে রিটার্গেটিং বুস্টিং করতে পারেন, মানে অ্যাওয়ারনেস বুস্টিংটা করতে পারেন প্রথমে। তারপরে কি অডিয়েন্স টেস্ট করতে, আপনার অডিয়েন্স কেমনভাবে নিচ্ছে। আপনি কি একটা কন্টেন্ট দেওয়ার পর তীর্থের কাকের মতো হা করে বসে আছেন, তাহলে তো হবে না। আপনার পেজে ভালো ফলোয়ার নাই, আর যেগুলোও আছে যদু মধু, একটা পোস্ট করলে কেউ লাইক ফলো করতেছে না, তার মানে মানুষের কাছে তো আপনি পৌঁছাতে পারছেন না।
তো কোন প্রোডাক্টটা মানুষ ভালো বলছে, সমালোচনা করছে, খারাপ বলছে, এটা তো মতামত নেওয়ার প্রয়োজন আছে। এটাকে অডিয়েন্স টেস্টিং বলে। অডিয়েন্স নিচ্ছে কিনা সেটাও তো একটা ব্যাপার আছে। তো সবসময় যে সেল পোস্ট করতে হবে এটা কে বলেছে আপনাকে? এইভাবেও কিন্তু আপনি ভাবতে পারেন যে না, আমার প্রোডাক্টটা মানুষ খাচ্ছে কিনা, নিচ্ছে কিনা, আমার প্রোডাক্টের প্যাকেজিং, আমার প্রোডাক্টের প্রেজেন্টেশন, আমার প্রোডাক্টের যে স্লোগান, আমার প্রোডাক্টের যে ডিসক্রিপশন, সেটা মানুষ ভালোভাবে গ্রহণ করছে কিনা সেটা টেস্ট করার জন্য বুস্ট করতে পারেন, নো প্রবলেম। তারপরে কি, কন্টেন্ট ভাইরাল করতে আপনি চাইতেছেন যে আমি একটা কন্টেন্ট তৈরি করব, সেটা ভাইরাল করব। দেখেন, যেটা কিছুদিন আগে ঘটে গেছে, এখনো ঘটে, বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বিভিন্ন জন ব্যক্তিত্ব তার নিজের ইমপ্রেশন বাড়াতে ওইটাকে বুস্ট করে দেয়। তখন মানুষ ভাবে যে এতগুলা ভিউ হয়েছে, মানুষ তো আর এটা বুঝে না। অনেক সবাই কি বুঝতে পারে যে এটা বুস্টিং না এটা নর্মাল পোস্ট? এটা কি বুঝতে পারে? অনেকেই বুঝতে পারে না। তো সবার কাছে তো টাকা খরচ করে সে গিয়েছে, সেই টাকা খরচ করার জন্য সে কন্টেন্টটা ভাইরাল করেছে টাকা খরচ করে। তো ঠিক তেমনি আপনার যদি ইন্টেনশনটা ভালো হয়, ইন্টেনশন ভালো আপনার যে না আমি একটা কন্টেন্ট বানাইছি, যেমন আমরা একটা কন্টেন্ট বানাইছি মানে হচ্ছে কি ডিজিটাল বাবা। আপনারা আমাদের উদ্যোক্তায়ন পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। শুভ, আমার কথা শুনতে পাচ্ছ? শুভ, আমাদের উদ্যোক্তায়নের পেজের লিঙ্ক, মানে বিশেষ করে ডিজিটাল বাবা, এটার হচ্ছে লিঙ্ক দিয়ে দিবা, আমাদের উদ্যোক্তায়নের নাম্বার দিয়ে দিবা, এবং আমি বলছিলাম যে আমাদের ইকেআর একাডেমির যে চ্যানেলটা আছে সেটার লিঙ্কও দিয়ে দিবা, একসাথে 3টা লিঙ্ক দিবা, ওকে? আচ্ছা, তো এই জিনিসটা আপনারা ইনকল মেসেজে পেয়ে যাবেন, ক্লিক করে ওটা অন্তত পক্ষে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন, তাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন। বাহ, ডায়লগ দিয়ে দিলাম। আচ্ছা, ভাইরাল করার ব্যাপার বললাম। তারপর লোকাল ইভেন্ট বা প্রমোশন প্রচারের জন্য আপনি কোনো একটা ইভেন্ট করেছেন, সবসময় কি আসলে বিক্রির জন্য করবেন? আপনি মাঝে মধ্যে কোনো একটা ছোট্ট বদন খেলা স্পন্সর করছেন কিংবা লুডো খেলা স্পন্সর করছেন, যে খেলা জীবনে কেউ স্পন্সরই করে না সেই খেলা আপনি স্পন্সর করেছেন। গোল্লা সোট কিংবা বউতোলা খেলা, যে আন্ত স্কুল বউতোলা কম্পিটিশন, তো এটার স্পন্সর করছেন, একটা 5,000 টাকার কোনো একটা জিনিস আপনি দিয়েছেন, সেটা একটা কাভারেজ তৈরি করে। কাভারেজ মানে দেখেন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু কাভারেজ পাওয়ার জন্য করে, অনেক ক্ষেত্রে করে, এটা অপরাধের কিছু নাই, নাকশিট কারণে কিছু নাই। তো আপনি যে স্পন্সর করেছেন আন্ত স্কুল বৌতুলা প্রতিযোগিতা, সেটা তো একটা ফাইনাল খেলা হবে, সেই দিন একটা ভালো করে ভিডিও টিডিও করে সেটা ছাড়েন, মানুষ এনজয় করবে ওটা দেখে। পাশাপাশি আপনার নামটাও তো বড় করে লেখা আছে, সেই ইভেন্টটাকে আপনি ভাইরাল করবেন কিংবা মানুষের কাছে পৌঁছাবেন। সেটা তো আপনার প্রোফাইলে দিলে, আপনার পেজে দিলে তো মানুষ দেখবে না, কারণ ওটা মানুষই কম ওখানে, কিংবা থাকলেও সেগুলো কাজের না। তো আপনি পোস্ট করে দেন, তাতে করে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছালো, আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা মানুষের বাড়লো। ব্যাপারটা খুবই সিম্পল, ব্যাপারটা আমি বোঝাতে পারছি নিশ্চয়ই। তারপরে প্রতিযোগিতা বাড়লে আপনার ব্যবসা দেখছেন কম্পিটিশন বেড়ে গেছে। তো ম্যাক্সিমাম মানুষ এটা মনে রাখবেন যে তারা অর্গানিকভাবে সেল করার চেষ্টা করে, তাদের কাছে পুঁজি নাই, পুঁজি কম। তো সেই ক্ষেত্রে তার কম্পিটিশন, যেহেতু তারাও কম্পিটিটর আপনার, কিন্তু তার থেকে আপনার একটু এক ধাপ আগানো আছে, যাতে করে আপনি অন্ততপক্ষে এটা বিনিয়োগ করার চেষ্টা করছেন, আপনি মূল ট্র্যাকে আসার চেষ্টা করছেন। যে কাজটা আপনি 3 মাসে করতেন সেই কাজটা আপনি একদিনই করতেছেন। হ্যাঁ, এই জিনিসটা করতেও কিন্তু আপনি বুস্টিং করতে পারেন। ফাইনালি কি, ওয়েবসাইট বা ট্রাফিক বাড়ানোর জন্য আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, আপনার ই কমার্স সাইট, সেখানে অনেক প্রোডাক্ট আছে, ক্যাটালগ আছে, আবার আপনার একটা অ্যাপ রিলিজ হয়েছে, সেটা ট্রাফিক লাগবে, প্রচুর মানুষ লাগবে, ভিজিট করতে মানুষ লাগবে। আপনি চাইলে বুস্ট করে ফেসবুকে যেহেতু অনেক মানুষ আছে, ওখান থেকে ক্লিক করে ওই ওয়েবসাইট মানুষ দেখবে, ওখান থেকে আপনার সেল আসবে। এভাবেও কিন্তু আপনি সেল করতে পারেন কিংবা মার্কেটিং করতে পারেন। আমি আবারও বলছি, মেটা অ্যাড বা বুস্টিং বা পেইড মার্কেটিং কখন করবেন, এই সিদ্ধান্তহীনতার কারণে অনেকেই অসময়ে বুস্টিং করে ফেলেন, হুদাই করেন অথবা করেন না। সেই ক্ষেত্রে এটার থেকে আপনি একটা লিস্ট পেয়ে গেলেন আর কি। চলেন পরেরটাতে যাই। ওকে, আরও কিছু পয়েন্ট আছে। ওকে, সো পয়েন্টগুলো হচ্ছে, কাস্টমারের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে, লোকাল মার্কেটে প্রবেশের জন্য আপনি লোকালি আসতে চাচ্ছেন, এই বাঘ আসছে আমি রাজত্ব করব, তখনও আপনি বুস্ট করতে পারেন। ব্যবসার স্টক ক্লিয়ারেন্সের জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ। স্টক ক্লিয়ারেন্স মানে আপনার কাছে গত বছর একটা প্রোডাক্ট থেকে গেছে, আপনি এখন বিক্রি করতে চাচ্ছেন, স্টকটা আউট করে আপনি কম দামে, একদম রিজনেবল, মানে অথবা যে দামে কিনছেন অথবা ভর্তুকি দিচ্ছেন, মানে ওই দামে তো পাবেই না, বরং 10 টাকা আপনি ভর্তুকি দিচ্ছেন, যে ভর্তুকি দিয়ে আমি প্রোডাক্টটা সেল করবো, সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব কাজে দেয়। মানে স্টক ক্লিয়ারেন্সের জন্য বুস্টিং খুবই কাজে দেয় আর কি। তারপর নতুন ব্যবসা বা উদ্যোগ প্রচারের জন্য, আপনি নতুন ব্যবসা শুরু করছেন, উদ্যোগটা প্রচার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। কাস্টমার ফিডব্যাক সংগ্রহ করার জন্য, যেটা কিছুক্ষণ আগে আমি বলেছি। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য, মানে মানুষ দেখেন, বুস্টিং শুধু আপনি নিজে করবেন কেন, আপনি আপনার রিলেটেড যে ফ্যাশনের যে বস, তাকে দিয়ে আপনি বলেন, যেমন কিছুদিন আগে সুলাইমান শুকন অনেক বিজ্ঞাপন করে গেল, রাইট? সো ইনফ্লুয়েন্সার, ওনারা ইনফ্লুয়েন্সার। এখন এই ওনারা ইনফ্লুয়েন্সার না ইনফ্লুয়েঞ্জা আমি জানি না, তবে আমাদের দেশের জন্য এরা ইনফ্লুয়েঞ্জা, দেশের জন্য এরা হচ্ছে কলঙ্ক। তো যদিও আমি রাজনীতির কোনো কথা আমি ক্লাসে বলি না, কোনো কিছু আমি বিষাতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের, সেটা হলো যে
ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে দিয়েও আপনি কোনো কিছু দেখবেন যে মানে একটা মোবাইলের বিজ্ঞাপন দিচ্ছে সোহাগ সোহাগ 360, তাকে দিয়ে বলানো হচ্ছে, সেই ভিডিওটা কপি করে সে তার পেজে দিয়ে সেটা বুস্ট মেরেছে। তো প্রথমে ওই সোহাগকে 50,000 টাকা দিতে হয়েছে ওই ভিডিওটা বানানোর জন্য, বানানোর পর সেটা সেটা তার একটা অডিয়েন্স আছে, তার কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাইছে, আবার সেটাকে আপনি আবার পেজে আপনি দিয়ে সেটা বুস্ট করেছেন। এটা অবশ্যই অনুমতি এবং আলোচনা সাপেক্ষে হয়। আচ্ছা ওকে ফাইন। তারপরে বিজনেস রিব্র্যান্ডিং বা আপডেটের জন্য আপনি একটা নাম দিয়েছিলেন, এখন নতুন নাম পরিবর্তন করতে যাচ্ছেন, যেটাকে আমরা রিব্র্যান্ডিং বলি। সেই ক্ষেত্রেও বুস্টিং খুবই কাজে, যে আমরা আগে এই ছিলাম এখন আমরা এই হলাম আর কি। তো গ্লোবাল ক্যাম্পেইন করতে চাইলে আপনি গ্লোবাল মার্কেটেও ধরতে যাচ্ছেন, বৈশ্বিকভাবে মানে মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছেন, ইন্ডিয়ার দাদাদের কাছেও বিক্রি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনি চাইলে অ্যাড ক্যাম্পেইন চালু করতে পারেন। ওকে ফাইন। এখানে আরও কিছু পয়েন্ট আমি দিয়ে রাখছি, যে আপনাদের হোমওয়ার্কের কথা বলতে গেছি, তো এখন অনেকগুলো পয়েন্ট চলে আসছে, এটাই লাস্ট। সেটা হচ্ছে যে বা এটাও একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাতে করে আপনাদের জন্য ভালো হবে। বাজার গবেষণা ও টার্গেট অডিয়েন্স নির্ধারণ, এটা আপনাকে শিখতে হবে। কাস্টমার জার্নি ম্যাপিং করতে হবে, যে একটা কাস্টমার আমার পেজে আসা থেকে শুরু করে পুরো মানে কেনা পর্যন্ত যে জার্নিটা আছে সেটা কয়টা ধাপে দিবে, সে কয়টা ধাপে সে বিক্রি করবে আপনি করতেছেন তার কাছে। এখনকার জার্নি কেমন, প্রথমে সে মেসেজ দিবে, ভাই দাম কত, ভাই আপনি কি নেবেন, আমি এই নিব, ভাই কালো নেবেন না লাল নেবেন, তো বলছে হ্যাঁ লাল নিব। বলছে ভাই লালটা কি বড়টা না ছোটোটা, তো বলছে হ্যাঁ ছোটোটা নিব। তাহলে এটার দাম ভাই এত টাকা, ওইটার দাম আবার এত টাকা, ও আচ্ছা দাম বেশি, তাহলে আরেক জায়গায় দেখি। তো বলছে না ভাই আপনাদের এটা অফার আছে, আপনি এখন যদি অর্ডার করেন তাহলে 500 টাকা ছাড় দিব। আচ্ছা ঠিক আছে নিতে চাচ্ছি, তাহলে ভাই আপনার নাম ধাম দেন, আপনার নাম দেন অ্যাড্রেস দেন। আচ্ছা দিলাম, দেওয়ার পর যে ভাই ঠিক আছে এটা আমরা তাহলে প্যাকিং করলাম, হ্যাঁ আপনাকে কালকে কুরিয়ার করবো। আচ্ছা কুরিয়ার দিলেন, কুরিয়ার গেল তার কাছে, প্রোডাক্টটা পছন্দ হলো না, সে আবার রিটার্ন করলো। এই যে দেখেন আপনি, এই যে আমি কতগুলো কথা বলতেছি না, এগুলো সব এক একটা ধাপ। তো এটাকে বলা হয় কাস্টমার জার্নি ম্যাপিং। একটা কাস্টমারকে আপনি যে সে একদম স্যাটিসফ্যাকশন পর্যন্ত মানে স্যাটিসফাইড সে, সেই পর্যন্ত আপনাকে কয়টা ধাপ দিতে হয়, এটা কোনোভাবে সহজ করা যায় কিনা, কোনোভাবে শর্ট করা যায় কিনা, এই জিনিসটা আপনি চিন্তা করেননি, ম্যাপিং করেননি বললে আপনি পারেন না। তো ম্যাপিং করতে হবে। ক্লিয়ার সেল অফার তৈরি করা। আপনি কি জানেন গ্রামীণ ফোন কিংবা বড় বড় কোম্পানিতে অফার ক্রিয়েট করার জন্য আলাদা মানুষ থাকে, আলাদা টিম থাকে, মানে জাস্ট কী অফার দিবে সে, অফারটা কেমন হতে পারে সেই জিনিসটা চিন্তা করার জন্য একটা আলাদা মানুষ থাকে। তাই অফার ভালো হতে হবে, কিসের সাথে কি মিক্স করলে অফারটা ভালো হতে পারে, সেল বাড়তে পারে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের বাঙালিয়ানা স্বভাব হচ্ছে যে অফার পাইলে আমরা কিন্তু আলকাতরাও কিনি। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে কি অফার দেওয়া যেতে পারে, কিসের সাথে কি ব্লেন্ড করলে, কেন মিক্স করলে আপনার প্রোডাক্টটা বিক্রি হবে, সেই ক্ষেত্রে আপনারা একটু চিন্তা করবেন। কম্বো অফার বলে এখন কিন্তু অনেক কিছু বিক্রি হয়। উপযুক্ত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে উপযুক্ত কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এটা নিয়ে স্টাডি করতে হবে। ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন কীভাবে, ল্যান্ডিং পেজ এখন কাঁচা ছেলে বাচ্চা ছেলেও পারে, পেজ তৈরি করা কোনো ম্যাটার না, এটা অপটিমাইজ করতে হয় কীভাবে সেটা আপনাকে শিখতে হবে। সঠিক বাজেট নির্ধারণ করতে হয় কীভাবে সেটা আপনাকে জানতে হবে। বিডিং স্ট্র্যাটেজি কী, মানে বিডিং করে কীভাবে মানুষকে নিয়ে আসা যায়, এটা স্ট্র্যাটেজিটা কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা কেমনে আপনাকে শিখতে হবে। অডিয়েন্স সেগমেন্টেশন কী জিনিস, তারপর রিটার্গেটিং প্ল্যান কীভাবে করতে হয় এটা আপনাকে জানতে হবে। মেটা পিক্সেল ইনস্টল এবং ট্র্যাকিং সেট আপ কেমনে করে, কিংবা এটা ট্র্যাক করে কেমনে, পিক্সেল ইনস্টল এবং ট্র্যাকিং এটা আপনাকে জানতে হবে। এবি টেস্টিং প্ল্যান করা কীভাবে করতে হয়, পারফরমেন্সের মনিটর কীভাবে করতে হয়, কাস্টমার জার্নি ম্যাপিং এটা 2বার হয়ে গেছে, ক্লিয়ার সেলস অফার এগুলো মনে হয় 2বার হয়ে গেছে। এই যে পারফরমেন্স মনিটরিং সিস্টেম তৈরি করা, এই পর্যন্ত হচ্ছে আমার কন্টেন্ট। তারপর এগুলো এটা ডুপ্লিকেট হয়ে গেছে, আমি হয়তো বা দিতে চাইছিলাম সবগুলো লিখি নাই, কপি পেস্ট করেছি। তাহলে আপনাকে যে আমি স্ক্রিনশট কিংবা একটা তথ্যর একটা পেজ দেখালাম, সেই পেজগুলোও আপনি স্টাডি করবেন। এরপরে কি, এরপরে হচ্ছে রিচ সম্পর্কে জানা, তারপর ইমপ্রেশন সম্পর্কে জানা, তারপর ক্লিক থ্রো রেট মানে সিটিআর যেটাকে বলা হয় সেটা সম্পর্কে জানা, কস্ট পার ক্লিক মানে আপনি যেহেতু বুস্টিং করতে যাচ্ছেন এই তথ্যগুলো আপনাকে জানতেই হবে। মানে আপনি শুধু এতক্ষণ তো মেথড জানলেন যে কি কি ভুল হয়, কি কি করেন না আপনারা, কিন্তু এখন বুস্টিং করতে যাচ্ছেন কোন কোন কিওয়ার্ডগুলো, আমি কিন্তু সবগুলো বর্ণনা করতেছি না, আমি শুধু কিওয়ার্ডগুলো জানাই গেলাম আপনাকে যে এই হলো কিওয়ার্ড, এইগুলো সম্পর্কে আপনি আস্তে আস্তে জানবেন। যেমন এই পেজে 4টা কিওয়ার্ড আছে, রিচ, ইমপ্রেশন, ক্লিক থ্রো রেট এবং ক্লিক কস্ট পার ক্লিক, মানে যেটাকে সিপিসি বলি আমরা আর কি। ওকে, এইগুলো সম্পর্কে আপনাকে আরও জানতে হবে, স্ক্রিনশট দিয়ে নেন, খুব দ্রুত ঝটপট করতে হবে, আমাদের ক্লাসের টাইম কিন্তু শেষের পথে। তো এইগুলো আপনাকে জানতে হবে কোনটার কি কাজ অ্যাকচুয়ালি। তারপরে কি জানতে হবে, তারপরে কস্ট পার মাইল কিংবা সিপিএম কি জিনিস সেটা আপনাকে জানতে হবে।
কনভার্সন কি জিনিস সেটা জানতে হবে, তারপরে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড যেটাকে ROAS বলা হয় এটা জানতে হবে আপনাকে, তারপর এঙ্গেজমেন্ট কি জিনিস সেটাও জানতে হবে। দেখেন এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নেন, এখানে কিন্তু ছোট করে এক লাইনে লেখাও আছে এটা কি জিনিস, ওকে, এটা পরবর্তী সময় আপনার কাজে দিবে। তারপরে কি, তারপরে হচ্ছে অ্যাড ফ্রিকোয়েন্সি কি জিনিস এটা জানতে হবে, অ্যাড ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে এটা জানতে হবে আপনাকে। তারপরে হচ্ছে লুকালাইক অডিয়েন্স, যেটাকে লুকালাইক কিছুক্ষণ আগে রিটার্গেটিং এর ক্ষেত্রে এটা খুবই কাজে দিবে লুকালাইক অডিয়েন্স। তারপরে হচ্ছে কি কাস্টম অডিয়েন্স কি জিনিস, যেটা আমি কিছুক্ষণ আগেও আপনাদের বলেছি, যেটা আপনাকে জানতে হবে। তারপরে পিক্সেল এই জিনিসটা কি জিনিস, কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে। তো অলমোস্ট মোটামুটি শেষ। এবি টেস্টিং বললাম, তারপরে অ্যাড সেট কি জিনিস এটা জানতে হবে, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন CTA এটা কি জিনিস, আর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ কি জিনিস। আমি কিন্তু প্রত্যেকটা দিয়ে গেছি, একটু করে থেমেছি, স্ক্রিনশট নেওয়ার দায়িত্ব আপনার। যদি ভুল হয়ে যায় পরবর্তী সময় আপনি এই ভিডিওটা পজ করে করে পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে ফাইনালি মনে হয় আমাদের এটাই শেষ, আমাদের আর স্লাইড নাই, এটাই শেষ। আশা করছি নেক্সট ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আমার দোয়ার দরখাস্ত রইল, এবং আপনারা যে সমস্ত কাজগুলো বলে গেলাম সেটা একটু চর্চা করবেন, তাহলে আপনি উপকৃত হবেন। আমার এখানে কোনো লেনাদেনা নাই, আপনারা পড়লে পাস করবেন, না পড়লে ফেল করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।